আমি ব্যক্তিগতভাবে কখনোই চাইনি রিতা এবং মিতা এই দুই বোনের ব্যাপারে কথা বলতে, কেননা আমার নিজস্ব কিছু পয়েন্ট অফ ভিউ আছে। তার উপরে আমার কাছে কোনো প্রমাণাদি নেই। যেই সমস্ত প্রমাণের কথা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্নভাবে এখন ইউটিউবের কল্যাণও দু একটা কথা আমরা জানি বা শুনি, কিন্তু সেগুলো তো আসলে মোটেও আসল ইনফরমেশন না। যেটা আমরা শুনি নিজেদের কানে বা যেটা আমরা একটা জায়গায় হেঁটে যেয়ে জানতে পারি বা দু একটা প্রশ্ন করে জানতে পারি ইনভেস্টিগেশন করে, সেই ধরনের কথা এবং তা ওই কথাগুলোর উপরে মশলা বা রং লাগিয়ে সেই একই কথা বলার মতো লোক যেমন আমি না, ঠিক তেমনি মেডিকেল রিপোর্টগুলো তো আমাদের কাছে নেই। এখন আমরা খুব ভালো করে জানি তারা দুই বোন কিসের উপর দিয়ে গিয়েছেন, কিন্তু আমার ভেতরে অনেক প্রশ্ন, যদি, কিন্তু, হয়তো, কেন, এরকম অনেক প্রশ্ন। এবং এই প্রশ্নগুলো একটা সমস্যা তৈরি করে, তা হলো সন্দেহ। সন্দেহ থেকে যখন আপনি একটা প্রশ্ন করবেন, এই প্রশ্ন আপনাকে একটা বিষয় তৈরি করে দেবে, যে বিষয়ের আবার পক্ষ বিপক্ষ তৈরি হয়ে যায়। ওই বিষয়টার পক্ষে যারা, তারা পক্ষ হয়ে কথা বলবে, এবং বিপক্ষে যারা, তার বিপক্ষ হয়ে কথা বলবে। সেটা আবার তৈরি করবে আরেকটা সিচুয়েশন, সেটা হলো তর্ক বা আর্গুমেন্ট। এগুলো কোনো কিছুই আমার পছন্দ না। আমি আবারও বলি, আমার কাছে কিন্তু কোনো মেডিকেল ইনফরমেশন নেই। আমি এখন যে কথাগুলো বলবো সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত মতামত থেকে কথা বলবো। আমি অন্য কারোর প্রতি কোনো রকমের অস্পষ্ট কোনো কথা না বলে সোজাসাপটাই বলি, অন্য কারোর প্রতি কোনো রকমের অপমানজনক কোনো কথা বলার আমার ইচ্ছা নেই, প্রশ্নই আসে না। আমার কোনো এখতিয়ার নেই চিকিৎসা বিজ্ঞানের ব্যাপার নিয়ে কথা বলার, কারণ সেই ব্যাপারে কথা বলার যোগ্যতা আমার নেই। সোজা কথা, আমার যে ব্যাপারে যোগ্যতা আছে আমি সেটা নিয়ে কথা বলতে পারবো। এর বাইরে যেটা আমার বিষয়ই না, সেই ব্যাপারে আমার কোনো কথা বলা বা কোনো ওপিনিয়ন দেওয়া, সেটা মূর্খতা, সেটা বোকামি। কিন্তু আমার, বলেছি তো, আমার কয়েকটা শব্দ রয়েছে, যে কিন্তু, যদি, বা হয়তো, বা কেন, এই প্রশ্নগুলোই। আমরা তো দেখে এসছি কি ঘটনা ঘটেছে, তাই না? আমরা সবাই জানি ঘটনাগুলো কি। তাদের এই ঘটনাগুলোর উপরেই এখন আমার প্রশ্ন মূলত। যখন তাদেরকে উদ্ধার করা হয়, আমরা কি জানি ব্যাপারটাই? আমরা জানি যে যখন তাদেরকে উদ্ধার করা হয়, যে কোনো একটা ঘটনার পরে তাদেরকে উদ্ধার করা হয়, উদ্ধার করার পরে তাদের ট্রিটমেন্ট শুরু করা হয়। তাদেরকে পাওয়া গিয়েছিল কি কন্ডিশনে? এই যে অতীত থেকে এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটলো, তাদের প্রথমবার উদ্ধার করার সময় তাদেরকে এমন অবস্থার মধ্যে পাওয়া গিয়েছে যে অবস্থাটা একেবারেই অন্যরকম। বাড়ির ভেতরে ময়লা ছিল, এদিকে ওদিকে অনেক কিছু। এই কথাগুলো তাদের সম্মানের ক্ষেত্রে আমার বলা উচিত না, কিন্তু প্রশ্নের খাতিরে আমাকে বলতে হয়। যখন তাদেরকে উদ্ধার করা হয়, স্বাভাবিকভাবেই এটা একটা বিজ্ঞান মনস্ক দুনিয়া, তাই না? এইখানে আপনার মেটাফরিক কোনো কিছুর জায়গা যেমন নেই, ঠিক তেমনি আপনার স্পিরিচুয়াল কোনো ব্যাপার এই বিজ্ঞান মনস্ক দুনিয়া মানতে রাজি না। আপনি একজন ডক্টরকে বলতে পারবেন না যে আমার স্পিরিচুয়াল হিলিংয়ের দরকার, যেখানে এই মুহূর্তে দরকার আপনার অপারেশন করা। পারবেন না। এবং ডক্টরগণ তাদেরকে উদ্ধার করার পরে যখন তাদেরকে দেখেন, ভালো মতো তাদের ট্রিটমেন্ট করা হয়। আমি জানি না তাদের মেন্টাল কন্ডিশনটা কীরকম ছিল, কিন্তু বলা হয় যে তারা সিজোফ্রেনিয়া আক্রান্ত। ধরে এখন যদি এটাই সত্যি হয়, তাদের যদি অন্য কোনো মেন্টাল কন্ডিশন না থাকে, যেমন ডিআইডি, তারপরে হচ্ছে ওসিডি, তারপর আরও অনেক কিছু, যদি ওই ধরনের মেন্টাল কন্ডিশন তাদের না থাকে, যদি তাদের সিজোফ্রেনিয়া থাকে, তাহলে আমার এই প্রশ্নগুলো এখন ভ্যালিড করা, মানে আমি এখন যে প্রশ্নগুলো করব, এই প্রশ্নগুলো একদমই যৌক্তিক। তখন তাদেরকে উদ্ধার করা হয়, আমরা জানতাম কীরকম, যে তারা ওই বাড়িতে থাকতো, মাঝে মাঝে দু একজন লোক খাবার নিয়ে আসতো, এবং তারা প্রায় মাঝে মাঝে বের হতো, কোনো সময় বের হতো না। ঘরের ভিতরে ময়লা আবর্জনা ছিল। একজন সিজোফ্রেনিয়ার পেশেন্ট, সে 24 ঘন্টায় যদি সিজোফ্রেনিয়ার ওই অবস্থায় থাকে, ওই কন্ডিশনে থাকে,
কোন কন্ডিশনে রয়েছে, সে কি মধ্যম অবস্থায় রয়েছে নাকি পুরোপুরি সিজোফ্রেনিয়া, সে পুরোপুরি আক্রান্ত, মানে সেই এপিসোডটা যখন শুরু হয় তখন সে তালগোল মেলাতে পারবে? তালগোল মেলাতে পারবে না, তাই না? যদি সে যখন সিজোফ্রেনিয়ার এপিসোডটা শুরু হয় তার উপর যদি ওইটার উপর একটু কম থাকে তাহলে হয়তো সে আমার মতো সাধারণ ব্যবহার করবে। কিন্তু ধরে নিলাম যেহেতু তাদের ওই কন্ডিশন ভালো ছিল না, তাদের উদ্ধার করার সময় কন্ডিশন একটুও ভালো ছিল না, সেই কন্ডিশনে হিসেবে তারা পুরোপুরি সিজোফ্রেনিক পেশেন্ট এবং সেটার কোনো না কোনো স্টেজ রয়েছে, খুবই খুবই ডেডলি হয়তো স্টেজ, যেহেতু তাদের উদ্ধার করার কন্ডিশনটা সুবিধা ছিল না। এবং ওই কথা যদি ধরে নিলাম যে তারা যদি সিজোফ্রেনিয়ার ডেডলি স্টেজে ছিল, আমি জানি না কোন স্টেজ, মানে সবচেয়ে বড় স্টেজে যখন তারা ছিল, কথা হচ্ছে 24 ঘন্টায় তারা কিভাবে, অর্থাৎ ঘুমের মধ্যেও বা ঘুম ছাড়াও তারা কিভাবে সিজোফ্রেনিয়ায় এই এপিসোডের ভেতরে থাকবে। তারা সিজোফ্রেনিয়ার হিসাবটা কি, ডিলিউশনাল কথাবার্তা বলে, তারপরে তারা কি জানি বলে এটাকে, বিভিন্ন জিনিস মন মতো দেখে। তো 24 ঘন্টায় কিন্তু আপনি কি ওই এপিসোডের মধ্যে থাকবেন? হ্যাঁ, এরকম রোগী রয়েছে 24 ঘন্টা তারা এই এপিসোডের মধ্যে থাকে, এবং এই রোগীরা কোথায় কি করছে না করছে সেটা তাদের খেয়াল থাকে না। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে, বিভিন্ন কিছু, এইগুলো আপনারা চাইলে খুঁজে দেখতে পারেন। কিন্তু আলামতগুলো কি বলে, তারা কিন্তু খাবার খাওয়ার কথা মনে রাখবে, কিন্তু কোথায় খাবার, যে মানে খাবারের জিনিসপত্র যে ধুতে হবে রাখতে হবে সেটা তারা জানবে না। যদি খাবার খাওয়ার মতো হুঁশে থাকে, সিজোফ্রেনিয়া পেশেন্ট খাবার খাবে এরকম আমার মনে হয় না, কিন্তু তারপরও সে যদি আতঙ্কেই থাকে 24টা ঘন্টা, আমি ঘুমানোর সময় বাদ দিয়ে ধরছি, এখন ধরছি না যে সে ঘুমায় না, 24টা ঘন্টায় যদি সে ডিলিউশনাল কন্ডিশনে থাকে, এই ডিলিউশনাল কন্ডিশনে সে কি কোরআন আর আয়াত পাঠ করছে, এই ডিলিউশনাল কন্ডিশনে সে কি, সে বলছে যে তার আল্লাহর সাথে কথাবার্তা বলে। এই ডিলিউশনাল কন্ডিশনে আল্লাহর সাথে কথাবার্তা বলা অবস্থায় সে ওখানে বসে জায়গাগুলো নোংরা করবে? সিজোফ্রেনিক পেশেন্ট কিন্তু সে বারবার বলছে যে সে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে তাদের যোগাযোগ রয়েছে, তাদের মা তাদের কাছে আসবে, তারা আল্লাহর কাছে এভাবে দোয়া পড়ছে। আমি জানি না, যা চারপাশের ইনফরমেশন সেটার উপরই কথা বলছি, এখন অরিজিনাল খবর জানি না। তো যদি এই রকম আক্কেল যদি তার থাকে ওই সময়, সে কি সিজোফ্রেনিয়া পেশেন্ট মনে হবে আপনার? আদতে মনে হয় যে সিজোফ্রেনিয়া পেশেন্ট এইভাবে কথাবার্তা বলবে কখনো? মনে তো হয় না। কারণ সিজোফ্রেনিয়া পেশেন্ট এইভাবে কথাবার্তা বলবে, তারপরে না খেয়ে এত লং টাইম ধরে তারা টিকে থাকবে, আশপাশের কেউ তাদের খোঁজ নেয় না, এই দুটা মানুষ এ বাড়িতে আছে না মরে গেছে তার কোনো খবরও নেই, আত্মীয় স্বজনের কোনো বালাইও দেখি না কোথাও, যেই ইনফরমেশনগুলো সামনে ছড়ানো ছিটানো, ঘরের ভেতরে নোংরার মধ্যে যখন তারা টিকে থাকে তাদের নাকে মুখে ঘ্রাণ যায় না। আর 24 ঘন্টাই ধরলাম যে আপনি সিজোফ্রেনিয়া পেশেন্ট, আপনি কি মাসের পর মাস, বছরের পর বছর, ঘন্টায় ঘন্টায় আপনি সিজোফ্রেনিয়া পেশেন্ট ছিলেন? আপনি কি 1 ঘন্টার জন্য কি হুঁশে আসেন নাই? এই রোগীরা কি 1 ঘন্টার জন্য হুঁশে আসে নাই? তারা দুজন যে বলা হয় যে তারা সিজোফ্রেনিয়া পেশেন্ট, তারা কি 1 ঘন্টার জন্য, 1 মাসে কয় ঘন্টা হয়? 24 ঘন্টায় যদি একদিন হয় তাহলে 240 ঘন্টা হয় 10 দিন। 240 ঘন্টার মধ্যে কি 1 ঘন্টা, এই 10 দিনের মধ্যে 1 ঘন্টার জন্য তার হুঁশ আসে নেই? এত ডেডলি কন্ডিশনে তারা পৌঁছে গিয়েছিল সিজোফ্রেনিয়ার। বাইরে থেকে কেউ যদি তাদেরকে খাবার দিতে আসে, সে খাবার তাহলে অ্যাকসেপ্ট করে, তারাই অ্যাকসেপ্ট করে। তারা কি ভূত না জিন? তারা তো মানুষই, তারা তো অ্যাকসেপ্ট করবে, তারা সেটা অ্যাকসেপ্ট করে। আবার 2-1টা জায়গায় ইনফরমেশন দেখা যায় যে তারা বাইরে থেকে যে সম্ভবত পাউডার দুধ বা অন্য কোনো কিছু কিনে এনে খেত। সিজোফ্রেনিয়া পেশেন্ট, তার এতখানি আক্কেল রয়েছে যে তার মা মারা গিয়েছে এবং তার মাকে দাফন করতে হবে, ওইটা সিজোফ্রেনিয়া পেশেন্ট। আবার এখানে আবার তর্ক দ্বারা করতে পারে না যে কেউ যে সিজোফ্রেনিয়া পেশেন্ট খুব ভালো কথা, খুবই ভালো কথা, সিজোফ্রেনিয়া পেশেন্ট, সে সিজোফ্রেনিয়ার পেশেন্ট দেখেই সে তার মাকে ওইভাবে দাফন করতে চেয়েছিল, তাই না? মানে ওইভাবে তাদের মাকে তারা দুই বোন দাফন করতে চেয়েছিল। আমি একটা প্রশ্ন করি,
ঠিক আছে, ধরলাম যে 2 বোন সিজোফ্রেনিয়া আক্রান্ত, তারা দেখলো যে তাদের মা ওই অসুস্থ হয়ে মারা গেছে। তাকে দাফন করার জন্য তারা 2 বোন চেষ্টা করছে। তো মায়ের কি কোনো আত্মীয় স্বজন দুনিয়াতে নেই? কারোর সাথে কি কোনো যোগাযোগ ছিলই না? আচ্ছা, তারা দুনিয়া থেকে একদমই বিচ্ছিন্ন। আশপাশের লোক তো খেয়াল করলো, ধরে নিলাম তারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন, এবং আশপাশের লোক খেয়াল করার কারণে তো জানা গেল যে তাদের মা মারা গেছে, কঙ্কাল সার হয়ে গেছে তার শরীর। অর্থাৎ তার মারও কেউ খোঁজ নেওয়ার চিন্তা ভাবনা করেনি, কিন্তু তার একজন বোন ছিল। ঘটনাগুলো কেমন যেন এলোমেলো লাগে না? কেমন যেন একটু এলোমেলো লাগে। আমি আবারও বলছি, কারোর বিরুদ্ধে কোনো কথা বলার অধিকার আমার নেই, কারণ আমি কোনো কিছু জানি না। ইনফরমেশন যা এই মুহূর্তে চোখের সামনে আছে সেগুলো দেখার পরে প্রশ্ন জাগে। একজন সাধারণ মানুষ তখন প্রশ্ন করে যে আসলে কি তারা সিজোফ্রেনিয়া পেশেন্ট? এর বাইরে তাদের কথাবার্তার মধ্যে কখনো কিন্তু এই যেই মানুষজন যে ইন্টারভিউ তাদের বের হয়েছে বা যেই ধরনের কথাবার্তা এসছে, তাদের কথাবার্তার মধ্যে তো কখনো অন্যরকমের কথাবার্তা আসেনি। তারা সবসময় এটাই বলেছে যে তারা মানে আল্লাহর খুব কাছাকাছি, বা আল্লাহর সাথে তাদের কথা হয়, বা তাদের মা ওইখান থেকে আসবেন তাদের কাছে। এই ধরনের অন্য কোনো রাবিশ কথাবার্তা তারা বলছেন না। তো যখনই এই ধরনের কথাবার্তা বলার কারণেও কি তাদেরকে এরকম ট্যাগ দিয়ে দেওয়া হলো যে সিজোফ্রেনিয়া পেশেন্ট? কারণ ওই যে বললাম তারা ডিলিউশনাল। এই কথাগুলো তো একজন সায়েন্টিফিক ব্যক্তির কাছে মনে হবে যে ডিলিউশনাল। আমাকে একজন বিজ্ঞান মনস্ক ব্যক্তি বলবে এটা সাইকো, আমাকেই বলবে সাইকো, একজন বিজ্ঞান মনস্ক ব্যক্তি, এবং সেইটাও বলবে যে আমি ডিলিউশন ক্রিয়েট করি। আর আমি যেটা দেখি, হ্যালুসিনেশন করি, ওইটা আমার ব্রেন আমাকে দেখায়, এবং সেটাই আমার কাছে মনে হয় যে রিয়েল। একজন বিজ্ঞান মনস্ক ব্যক্তি আমাকে এটাই বলবে, এবং ওই বিজ্ঞান মনস্ক ব্যক্তি 1 সেকেন্ডে কিন্তু সে তার ওই থিওরি দিয়ে আমাকে প্রমাণ করে দিল যে আমি সাইকোটিক পেশেন্ট। মনে হয় আমি সাইকোটিক পেশেন্ট। আমার মধ্যে কি তাহলে সিজোফ্রেনিয়া সেই লক্ষণগুলো নেই? ডিলিউশনাল কথাবার্তা বলা, ইমোশনাল হয়ে কথাবার্তা বলা, যে জিনিস এক্সিস্ট করে না সেই জিনিসের ব্যাপারে কথাবার্তা বলা, তাহলে তাদের ওই টার্মে আমি কোনো না কোনো ক্যাটাগরিতে সিজোফ্রেনিক পেশেন্ট অথবা সাইকোটিক পেশেন্ট। আমি তো এরকম কোনো রকমের এপিসোড পার করিনি যে এপিসোডগুলোতে আমার মধ্যে কোনো রকমের অ্যাটাক দেখা দেয়, সাইকোটিক অ্যাটাক। হ্যাঁ, প্যানিক অ্যাটাক, কিন্তু প্যানিক অ্যাটাকের সাথে তো সাইকোটিক অ্যাটাক মিলানো যাবে না, ওটা তো আলাদা জিনিস। তো একজন বিজ্ঞান মনস্ক ব্যক্তিরা সরাসরি তাদেরকে ডায়াগনোসিস করে বলে দিল সিজোফ্রেনিক পেশেন্ট। এবং সিজোফ্রেনিয়া এমন না যে মানসিক কোনো রোগ নেই, অবশ্য মানসিক রোগ আছে। মানুষ পাগল যদি নাই হয় তাহলে পাগলের বিধান থাকবে কেন কোরআনে? সুন্নাতে কেন থাকবে পাগলদের ইবাদত মানে করা ফরজ না তখন? কারণ তাদের ইবাদত নিয়ে তো খুশি থাকবে না। তো এই সিজোফ্রেনিক পেশেন্টও তো সে পাগল এক কিসিমের। তো এই সিজোফ্রেনিক পেশেন্ট সে পাগল, সে দুধ কিনে আনবে বা অন্যান্য জিনিসপত্র কিনে আনবে, এবং এই পাগলের কাছে নাকে কোনো ঘ্রাণ যাবে না, কোথায় কি করছে না করছে। তারা পানি খায় কোন দিক থেকে? মোটর ছাড়ে কিনা, কারণ বাড়ির মধ্যে ইলেকট্রিসিটি ছিল না, তো পানি তাদের খাওয়াতো কে? পানি কোত্থেকে আসতো? নলকূপ চাপতো কিনা? ওই বাড়িতে নলকূপ আছে কিনা? সেটাও যদি না থাকে তাহলে তাদের পানি তো কেউ না কেউ দিয়ে যেত, বা তারা কারোর না কারোর কাছ থেকে পানি নিয়ে আসতো। তো আপনার বাসায় যখন কোনো পাগল ব্যক্তি পানি আনতে যায়, সে কি পাগলের মতো ফ্যাল করে কোনো লক্ষণ দেখায়, নাকি সে স্বাভাবিক থাকে? তো পাগল তো স্বাভাবিক থাকতে পারে না। পারে? সাইকোটিক পেশেন্ট কি স্বাভাবিক থাকতে পারে? সাইকোটিক পেশেন্টরা স্বাভাবিক থাকতে পারে না। সাইকোটিক পেশেন্ট যে নাই এটা আমি বলছি না, আছে, বিশ্বাস করুন আছে। ওই সাইকোটিক পেশেন্টরা ডেডলি হয়, কারণ তাদের ব্রেনই তো কাজ করছে না ঠিকভাবে। তাদের ব্রেনই তো তাদেরকে ভুল সিগন্যাল দিচ্ছে, কেমিক্যাল ইমব্যালেন্সের কারণে হোক বা যে কোনো কারণে হোক। কিন্তু তাদের ক্ষেত্রে যখন এইভাবে বলা হয় যে তারা সাইকোটিক পেশেন্ট, এটা মানতে আমি রাজি না। এর পরবর্তীতে যখন তারা একটু সুস্থ হয়, তারা আবার চাকরিও নেয়। একজন তো চাকরি করছিলেন, ওই চাকরি করার পরে আবার এমন কি ঘটনা ঘটলো যে তাদের এমন কোন এপিসোড আসলো যে তারা ওষুধ বন্ধ করে দিয়েই সাথে সাথে তারা আবার একই রকম 2 বোনই একসাথে, ভাই একজন না 2 বোনই ওষুধ ছাড়ার সাথে সাথে আবার সাইকোটিক পেশেন্ট হয়ে গেল।
আশ্চর্য লাগে না? তাহলে কি এটাও ধরে নিতে পারি যে সাইকোটিক যে ওষুধগুলো খাওয়ানো হয় ওইটা এক ধরনের ড্রাগ, মানুষকে সুস্থ করে রাখার মতো নেশা, অসুস্থ মানুষকে সুস্থ করার নেশা? ওই হিসেবে কারণ যখন তাদেরকে একরকমের রিহ্যাবের মধ্যে রাখা হয় এবং একবার সুস্থ হয়, তারপরে তারা আবার গায়েব হয়ে যায় ওষুধপত্র ছেড়ে দিয়ে, বেশ তারা আবার সিজোফ্রেনিক হয়ে গেল। জাস্ট 1 সেকেন্ডে এপিসোড ফেরত আসবে, আসতেই পারে। মেডিসিনের রিয়াকশন যতক্ষণ থাকে বডিতে ততক্ষণ পর্যন্ত মেডিসিন কাজ করে, ওই হিসেবে তো তা ঠিক। কিন্তু সাইকোটিক এপিসোডগুলো এত ফ্রিকুয়েন্টলি এইভাবে ফেরত আসে না তো। এখন আমার সাথে যে কেউ তর্ক করতে পারেন, কিন্তু সাইকোটিক পেশেন্টদেরকে অবজার্ভ করে যদি আপনি পারেন, 24 ঘন্টা যদি অবজার্ভ করতে পারেন দিনের পর দিন, বছরের পর বছর, তখন দেখবেন যে আপনার থিওরি ঘন্টায় ঘন্টায় বদলায়। গ্যারান্টি দিলাম আমি, ঘন্টায় ঘন্টায় বদলায়। এবং দুনিয়াতে সবচেয়ে লিস্ট, মানে যেই সাবজেক্ট নিয়ে বেশি মানুষজন পড়ালেখা করতেও চায় না, আমার যেটা মত সেটা হচ্ছে এই সাইকোটিক পেশেন্টদের নিয়ে, বা এই যে সাইকোলজি নিয়ে। আমার মনে হয় না কেউ এখনই ডাক্তার হবে এবং সে বলবে যে আমি সাইকোলজি নিয়ে পড়ালেখা করবো। আমার মনে হয় না এরকম কোনো ডাক্তার এই ডাক্তারি পড়ার আগে ডিসাইড করে যে আমি একজন সাইকোলজিস্ট হব। আমার মনে হয় না। কারণ এইখানে আপনার করার মতো কি আছে আপনার হাতে? মানে আপনি ব্রেনের মধ্যে এমন কোন সিগন্যাল পাঠিয়ে দেখবেন যে ব্রেনের রিঅ্যাক্টিভিটি কীরকম হচ্ছে? ওই ইকুইপমেন্ট কোথায়? এটা তো বাংলাদেশ, বুঝতে হবে। এটা ইন্ডিয়ার যে সাবকন্টিনেন্ট, এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এই সাবকন্টিনেন্টের একটা দেশ বাংলাদেশ। এইখানে আপনি এমন কোন টেস্ট পাবেন যে টেস্ট দিয়ে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে এদের ব্রেনের কি অ্যাক্টিভিটি? এবং মা মারা যাচ্ছে, মা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, আরেক বোন যে এক্সিস্ট করে বোন, এমন তো না যে সে হাওয়ায় গায়েব হয়ে গেছে। সে বিবাহ করে যে কোনো এক জায়গায় ছিল, আলহামদুলিল্লাহ। এখন আমরা আসলেই জানি না ঘটনা কি। যেভাবে ইনফরমেশন চারপাশে দেওয়া, দেখা যাচ্ছে যে সেই ভিলেন, সে তার বোনদের খেয়াল রাখেনি, মায়ের খেয়াল রাখেনি। আমার তো মনে হয় না সেটা। আমার তো মনে হয় যে সম্পূর্ণ ইনফরমেশনে ম্যানিপুলেট করা একদম সহজ, কঠিন না, একদম সহজ। আর রিতা মিতার বিষয়টা কোনো দরকারই নাই মানুষের কাছে সত্য বলার। আমার তো মনে হয় না এটা। রিতা মিতা কি ম্যাটার করে? আমি কি ম্যাটার করি? ম্যাটার করি না আমরা। একটা দেশ বা একটা জাতীয় ব্যাপার কখনোই ম্যাটার হয় না। ওই একদিন দুদিন একটু মুখরোচক খবর দিতে হয় মানুষজনকে। এই জন্য হয়তো আমাদের কাছে পুরোপুরি ইনফরমেশন নেই। পুরোপুরি ইনফরমেশন থাকবে তার কাছে যিনি এই মুহূর্তে তাদের ওই বাড়ির একদম কাছে ছিলেন, যিনি তাদেরকে একদম শুরুর দিন থেকে দেখেছেন। কারণ এমন কোনো ঘটনা ঘটতে পারে যে একজন ডক্টর, তিনি শিক্ষিত লোক, ডক্টর, অপরজন তিনি ইঞ্জিনিয়ার, শিক্ষিত লোক, আচমকা মা এবং 2 মেয়ে সিজোফ্রেনিক পেশেন্ট হয়ে গেল রাতারাতি। বাড়িটা তো এমনি কোটি টাকার উপরে দাম। রাতারাতি ওই জমির এই মালিকানা থাকা এই তিনজন আরেক, টোটালি মালিকানা 4 জন, বা আরও থাকতে পারেন মালিকানা, আমরা জানি না। কিন্তু যারা ওই বাড়িতে ওই সময় ছিল, মা এবং 2 মেয়ে, তারা আচমকা সাইকোটিক পেশেন্ট হয়ে গেল বাবা মারা যাওয়ার শোকে, অথবা বাবার সাথে বিচ্ছেদের শোকে। আজব লাগে না? আজগুবি থাকে না জিনিসগুলো? এই প্রশ্নগুলো করা হয় না, দরকার পড়ে না। কারণ রিতা মিতা এবং আপনি আসলে আমরা ম্যাটার করি না। এই জাগতিক বিষয়গুলোতে যদি আজকে ধরুন আপনি এখন খবরের কাগজ নিয়ে দেখুন তো, প্রথম পাতায় কি আছে, পরের পাতায় কি আছে, আপনার কাছে কোন খবরটা ম্যাটার করে? আপনি আমাকে বলুন। রিতা মিতা এবং আমি আর আপনি আসলেই ম্যাটার করে না। এটা হচ্ছে 2-1টা সাইকোটিক পেশেন্টদের উপর একটু রিসার্চ করে একটা বই লেখার জন্য সবচেয়ে বেটার। আমার কাছে কোনো ইনফরমেশন নেই, আমি আবারও বলি, আমি যা আশপাশে দেখলাম তার উপরেই আমি কথা বলছি। এখন আমরা যদি আসল ইনফরমেশন পেতাম তাহলে হয়তো আমরা এই আসলে কী ঘটেছে সেটা আমরা বলতে পারতাম। এই জন্যই বলি, সন্দেহ আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারে যা আপনাকে হয় মিথ্যা শুরু কোথায় হলো অথবা সত্যের ধ্বংস কোথায় হলো ওই জায়গায় নিয়ে যাবে।
এই জন্য ব্যক্তিগতভাবে আমি মোটেই মানতে রাজি না যে দুইজন শিক্ষিত বোন তারা হঠাৎ মা সহ সাইকোটিক পেশেন্ট হয়ে গেছে, সিজোফ্রেনিক পেশেন্ট হয়ে গেছে, এবং তারা বিদ্যুৎহীন অবস্থায় বছরের পর বছর ছিল। তাদেরকে পানি প্রতিদিন কে খাইয়ে দিয়েছে কে জানে। তারা কি একবারও শরীর নিজেদের গোসল করার দরকার মনে করেনি? তাদের পিরিয়ডগুলো আসেনি? এই প্রশ্নগুলোর উত্তর কী? এবং একজন সিজোফ্রেনিক পেশেন্ট কি নিজেকে পরিষ্কার রাখবে না? সে যখন পিরিয়ডের রক্ত তার আসবে সে নিজেকে পরিষ্কার রাখবে না? তার কি জিনিসপত্রের দরকার পড়বে না? এই প্রশ্নগুলো এখন দাঁড়ায়, এই প্রশ্নগুলো আসলেই দাঁড়ায়, কারণ সাবমিট করা হয়েছে এরকম যে তারা সিজোফ্রেনিক পেশেন্ট। আমারও মাঝে মাঝে মনে হয় যে সমস্ত ইনফরমেশন সামনে দেখি, যেমন এরপরের ইনফরমেশন যেটা ছিল, সুস্থ হওয়ার পরে বছরখানেক পরে আবার দুই বোন গায়েব হয়ে যায় এবং কোনো এক হোটেল থেকে তাদেরকে উদ্ধার করা হয়, এবং সেইখানেও তারা অসংলগ্ন কথাবার্তা বলেছিল যে তারা আল্লাহর সাথে কথা বলেছে, অথবা তারা কানাডা থেকে এখানে এসছে, এটা সেটা, এই ধরনের কথাবার্তা তারা বলছিল, যেটা স্বাভাবিকভাবে মানুষের কাছে সেটাই মনে হবে যে পাগল মানুষ কী কথাবার্তা বলে। এই দুই বোনই কেন এইভাবে সাইকোটিক অ্যাটাকের শিকার হবে? এবং তাদের একই রকম কথাবার্তা কীরকম কেন থাকবে? দুইজনেই ডিলুশনাল কথাবার্তা বলবে, দুইজনই হ্যালুসিনেট করবে। সুস্থ থাকার পরপরই রোগ ফেরত চলে আসে? রোগ তো কখনো সুস্থ থাকার পরে ফেরত চলে আসার কথা না। এইভাবে ওষুধ যদি 2 বছর খাই, সেই ওষুধ 2 বছর খাওয়ার পরে যদি আমি 1 মাসের জন্য ছেড়ে দিই, আমার সমস্যা দেখা দিতেই পারে। তাই বলে একেবারে পুরোপুরি, তাই না? ব্যাপারটা কেমন যেন অদ্ভুত না? তো এই যে ইনফরমেশনগুলো ইন্টারনেটের চারপাশে ছড়ানো ছিটানো, সেগুলোর উপরে আমি কথা বললাম এতক্ষণ। যদি আমাকে ব্যক্তিগতভাবে আপনি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলতে পারি এটা আপনাদেরকে, যদি 10 বার এই ঘটনা ঘটে তাহলে 8 বার, আমি আবারও বলি, এই ঘটনা যদি এরকম যদি 10টা কেস আসে আমাদের সামনে, তাহলে আমি 8টা কেসকেই বলবো সরাসরি যেটা ডিমনিক অ্যাক্টিভিটি, আর বাকি 2টাকে আমি হয়তো বলবো মানসিক রোগ বা মানসিক সমস্যা। কেন বলছি ডিমনিক অ্যাক্টিভিটি? ওনাদের বিহেভিয়ারটা আগে দেখেন, ওনাদের মুখ দিয়ে কী ধরনের কথাবার্তা আসে। ওনারা সবসময় এমন কথা বলছেন যে কথাগুলো একটু মনে হয় যে পাগলের মতোই কথা। তারা আল্লাহর সাথে কথা বলছেন, তাদের মা আসবে এখন এখানে, বা তারা আল্লাহর সাথে কথা বলে তাদের মাকে নিয়ে আসবেন। এই কথাগুলো কিন্তু এমন না যে কুফরি কথা, এই কথাগুলো কিন্তু কুফরি কথা নয়। মানুষ অনেক সময় হয় কি, আল্লাহর জিকির করতে করতে অনেক লোক পাগল হয়ে যায়, জানেন? তারাও সাইকোটিক পেশেন্ট হয়ে যায়। কারণ কি জানেন? কোনো না কোনো বান্দা আল্লাহর এমন এমন রহস্যের ব্যাপারে জানতে পারে, যে রহস্যগুলো জানার পরে ওই যে বললাম না, এই শরীর আর এই মন এগুলো নিতে পারে না। তারা ওই রহস্যের মধ্যে বিলীন হয়ে যায়, নিজেদেরকে বিলীন করে ফেলে। কারণ তাদের কাছে আল্লাহই আল্লাহ, সব কিছুতেই আল্লাহ। তাদের খাওয়ারও দরকার হয় না, পড়ারও দরকার হয় না। তারা সেই রকম হয়ে যায়। তারা সারাটা দিন ওই আল্লাহর জিকির হোক বা আল্লাহর যেই রহস্যময় ক্ষমতার কোনো উৎস যদি তারা দেখে ফেলে, সেটার মধ্যে তারা মগ্ন থাকে। তাদের সামনে তারা চোখে দেখে এক দুনিয়া, আর দুনিয়া তাকে দেখে যে এ তো পাগল। এইভাবেই কিন্তু আমরা দেখি। তো আল্লাহর অনেক বান্দারা এরকম পাগল হয়ে যান। তার মানে এই না যে সে পাগল হয়ে গেছে, সে আল্লাহর ওই ক্ষমতার মধ্যেই ওইখানে কোনো না কোনো কিছু সে দেখছে, এবং সেটার মোহের মধ্যেই সে আছে, এবং ওইটাই তার জিন্দিগি, এবং ওইটাই সে বেশি পছন্দ করছে। আর আমরা দুনিয়াবাসী তাকে দেখছি পাগল রূপে। হয়তো সেই মুহূর্তে ওই ব্যক্তি হয়তো তার 2 চোখে কোনো এক রহস্যময় জিনিসের ব্যাপারে সাক্ষী দিচ্ছে, বা সে হয়তো কোনো কিছু সাক্ষ্য হচ্ছে, ওইটাতেই সে মোহ। ধরুন এখন আমাকে যদি আপনি মঙ্গল গ্রহে নিয়ে যান, আমি কি আল্লাহর এই সৃষ্টির এক অনবদ্য সৃষ্টির এক মহাজগতিক অংশে একটা কদম রেখে চারপাশে তাকিয়ে অবাক কি হব না? আমি কি নিজেকে হারিয়ে ফেলবো না? বলুন, এই মুহূর্তে যদি আমি মঙ্গল গ্রহে মাটির উপরে আমাকে যদি কেউ রেখে আসে, যেখানে নিঃশ্বাস নেওয়ার অক্সিজেন নাই,
নিঃশ্বাস নিতে পারবো না, সেখানে গ্র্যাভিটি অন্যরকম অনুভূতি, এমন এক আকাশ, এমন এক রাত, মানে যেই রাত আমরা দেখবো না মানে এরকম পৃথিবীতে থাকা অবস্থা, এবং যেই আকাশ আমরা দিনের বেলা দেখবো না পৃথিবীতে, কেমন লাগবে না? দূর দূরান্ত কোথাও কোনো জীব নেই, একটা ব্যাকটেরিয়া পর্যন্ত নেই, তো হারিয়ে ফেলবো তো নিজেকে নাকি? এদিকে আমি দেখবো কি ওই বাটা, মানে আপনি দেখবেন কি আমি আমার মোহের মধ্যে রয়েছি, আপনি দেখবেন এই বাটা পাগল। সিম্পল ব্যাপার। কিন্তু তাদের পরিবারের অবস্থাটা কেমন ছিল দেখুন। নাপাকি যখন চারপাশে থাকে এটা ইন্ডিকেট করে শয়তানের, কারণ শয়তান পাক সাফ কোনো কিছু পছন্দ করে না, সে নাপাকি পছন্দ করে, নাপাকি ওই জায়গায় থাকে। কেন বললাম? তাদের উদ্ধার করার সময় কিন্তু বলা হয়েছিল যে তাদের ঘরের পরিবেশ নোংরা ছিল। আমি একজন রোগীর ব্যাপারে জানি, তো সেই রোগীর ব্যাপারটা আমি এইভাবে জানি, তাকে গোসল করানো যেত না। সে যখনই গোসলের পানি তার উপরে ফেলতো কেউ, সে থর থর করে কাঁপত, সে চিৎকার করে বলতো যে তার শরীরের উপরে গরম পানি পড়ছে, এবং তার এরকম লাগতো যে সে মরে যাবে এখন যদি গোসল করে। তার শরীরে যদি পানি লাগানো হয়, তাকে যদি গোসল করানোর চেষ্টা করা হয়, কোনোভাবেই সেটা নিতে পারতো না। কিন্তু এমন না যে সে পাগল, এমন না যে সে পজেসড। এই মুহূর্তে আমি যেরকম স্বাভাবিক সে এরকম স্বাভাবিক, কিন্তু পানি সে ছুঁতে পারতো না, গোসল সে করতে পারতো না, অজু সে করতে পারতো না। ওই কাজে আমাদেরকে প্রায় 1 বছর ভুগতে হয়েছে, আমাকে ব্যক্তিগতভাবে 1 বছর সেই ছেলের পেছনে সময় দিতে হয়েছে। তারপর আল্লাহ তাকে মাফ করেছেন ওই বিপদের হাত থেকে। তো ওই কথা আমি পরে বলবো আপনাদেরকে একদিন। তো ওইখানে কি অনুভূতি আপনারা জানতে পারলেন। এখন অনুভূতিটা কি? সে পানিটা ধরতে পারছিল না, কারণ পানি পবিত্রতার একটা অংশ, এইটা ব্যবহার করে আপনি পবিত্র হবেন, এবং পবিত্র হলেই তো আপনি ইবাদত করতে পারবেন। পবিত্র হওয়া তো জরুরি আমাদের সবার জন্য। যদি আমরা অপবিত্র থাকি তাহলে তো আমাদের গা থেকে গন্ধ আসবে। আমরা যদি অপবিত্র থাকি আমরা তো নামাজ পড়তে পারবো না, আমরা তো কোরআন পড়তে পারবো না। 1 দিন পার হবে, 2 দিন পার হবে, 3 দিন পার হবে, আপনি তো ইবাদত থেকে দূরে সরে যাচ্ছেন, কারণ যে গোসল করতে পারছেন না, অথবা তো ওযু করতে পারছেন না, পাকসাফ হতে পারছেন না। পাকসাফ হওয়া তো জরুরি আমাদের জন্য। এটা কার কাজ? এই নাপাকি কার কাজ? শয়তানের। ওই আলামত যখন তাদেরকে উদ্ধার করার সময় ঘরের মধ্যে যে আলামত দেখা যায় এবং চারপাশে যে আলামত দেখা যায়, এতে একদম কোনো সন্দেহ আমার ব্যক্তিগতভাবে নেই, কোনো সন্দেহ নেই যে তারা আসলে সিজোফ্রেনিক পেশেন্ট ছিল না। তাদের যা করানো হয়ে গিয়েছে ক্ষতি। হয়তো সব কিছু ওই জমিটা নিয়ে, যে চেয়েছিল, হয়তো কেউ না কেউ চেয়েছিল কোনো কিছু করার জন্য, কিন্তু হিতে বিপরীত হয় বা উল্টোটা হয়। মানুষজন হঠাৎ গরিব হয়ে যাবে এটা মানা একদম কঠিন। একজন ছিলেন ডাক্তার, একজন ছিলেন ইঞ্জিনিয়ার, এবং আত্মীয় স্বজন তো তেমন খোঁজ খবর নিল না, তাই না? এইভাবে সব কিছু যদি শাটডাউন করা যায়, তো এটা একজন ব্যক্তির দ্বারা সম্ভব, সে হলো ডেভিল নিজে বা শয়তান নিজে। সেই কাজটা করতে পারবে, অন্য কেউ পারবে না। সব কিছু এভাবে শাটডাউন করে ফেলা। তারা টিকেই ছিল তাদের ইমানের জোরের কারণে। আপনি শুধুমাত্র দুধ খেয়ে কয়দিন সাস্টেন করতে পারবেন? আমাদের তো রেস্টিং ক্যালোরি বার্নিংই হচ্ছে বডিতে 2000 ক্যালোরি রেস্টিং কন্ডিশনেই। আবার অনেকের এমনও হতে পারে যারা বেশি মোটা, তাদের রেস্টিং কন্ডিশনে হয়তো 1800 কিলো ক্যালোরি লাগতে পারে, 1800 কিলো ক্যালোরি লাগতে পারে শরীরে। তো যদি আপনি শরীরে যদি ক্যালোরি না ঢুকে, তাহলে আপনার শরীর তো প্রথমে আপনার শরীরের ভেতরে থাকা যেই গ্লাইকোজেন আছে সেটাকে পুড়িয়ে ফেলবে, মানে খরচ করে ফেলবে। গ্লাইকোজেন খরচ করার পরে কিটোসিস শুরু হয়ে যাবে, এবং কিটোসিস শুরু হয়ে যে আপনার ফ্যাট বার্ন হওয়া শুরু হয়ে যাবে, এবং ওই কিটোসিস চলাকালীন সময়ে শরীর থেকে মাসেলেরও ক্ষয় হতে শুরু করে, মানে পেশিরও ক্ষয় হতে শুরু করে, যার ফলশ্রুতিতে তাদের মা মারা গিয়েছিল, তাই না? কারণ তিনি নিতে পারেননি, একেবারে হাড় কঙ্কাল হয়ে গিয়েছিলেন তিনি, ওই যে না খেয়ে থাকার কারণে।
এত লং টাইম ধরে আমার মা না খেয়ে আছে, আমার বোনেরা না খেয়ে আছে, কেউ খবর নেয়নি? কেউ খবর নেওয়ার দরকার মনে করেনি? আশেপাশে কি কেউই ছিল না আত্মীয় স্বজন? সবাই কি শুধুমাত্র গায়েব হয়ে গেল? এই 3 জন মানুষ বেঁচে আছে কি নেই এটা জানার কারো ইচ্ছা ছিল না? এবং ধরুন আপনি যদি 500 কিলো ক্যালোরি খাবার খান, আপনি ডেফিসিটে থাকবেন 2000 থেকে যদি 500 ক্যালোরি বাদ দিই তাহলে 1500 কিলো ক্যালোরি। এবং আপনি যদি 10 দিন খাবার না খান তাহলে আপনি ডেফিসিয়েটে থাকবেন 15,000 কিলো ক্যালোরি। অর্থাৎ এই 10 দিনে আপনার 2 কেজি ওজন কমে যাবে শরীরের। 10 দিনে আপনার 2 কেজি ওজন কমে যাবে। 1 মাসে আপনার 6 কেজি ওজন কমে যাবে এবং সেটার লেভেল আরও বাড়তে থাকবে। আপনি 6 মাসে আপনার 18 কেজি ওজন কমে যাবে। আমাদের দেশে মেয়েদের তো বেশি ওজন নাই, তারা সাস্টেন করবে কীভাবে বলুন তো? মাসেলগুলো তো মরে যাবে, শরীরের মাসেলগুলো পর্যন্ত মরে যাবে। তারা কি সেই শুধুমাত্র একটু পাউডার দুধ গুলিয়ে খেয়ে ফেলতো? এবং এই সিজোফ্রেনিক কন্ডিশনে থাকা অবস্থায়, পুরো ঘর বাড়ি নোংরা করা অবস্থায় তারা খাবার কিনে এনে, সে খাবার অর্থাৎ ওই যে দুধ বা পাউরুটি যেটাই হোক সেটা কিনে এনে সে বাড়িতে বসে ওই নোংরা পরিবেশে খাবে, এটা কতটুকু অ্যাকসেপ্টেবল একজন মানসিক পেশেন্টের ক্ষেত্রেও? কারণ মানসিক পেশেন্ট সে তো নিজেও জানে যে আমি মানসিক রোগী, আমি বাইরে যাব কীভাবে, আমি একটা পাউরুটি কিনবো কীভাবে, বা একটা গরু দুধ কিনবো কীভাবে, এবং সেই দুধ বাড়িতে এনে মিলাবো কীভাবে, পানি পাই কোত্থেকে? আমি তো বললামই যে ইলেকট্রিসিটি নাই, পানি আসে কোত্থেকে? নলকূপ? কারণ আপনি পাম্প চালু করবেন সেই বিদ্যুৎ তো নাই। খাবার গরম করবেন সেই গ্যাস তো ছিল না, বা মানে যেটা বলা হয়, যেটা ইনফরমেশন দেওয়া হয়, বিল দেওয়া হয়নি দেখে সব কিছু কাট অফ করে দিয়েছিল। ওই কাট অফ করা কন্ডিশনে তারা মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে থেকেছে। মোম কিনেছে কোত্থেকে তারা? তো যখন একটা পাগল আপনার কাছ থেকে মোম কিনতে যাবে, সে পাগলের মধ্যেই তো মোম কিনবে, তাই না? আর আমি যখন আপনার কাছ থেকে মোম কিনবো তখন কি বলবো ভাই আমাকে 1 বান্ডিল মোম দিন। মানে এই কয়েক মিনিটের জন্য কি আমি ওই সাইকোটিক কন্ডিশনের বাইরে চলে আসছি? মানে চিকিৎসা বিজ্ঞান কি এটা খুব সহজেই বলে ফেলে যে আপনি 2 মিনিটে সাইকোটিক কন্ডিশন থেকে বের হয়ে এসেই বাকি 48 ঘন্টা সাইকোটিক কন্ডিশনের মধ্যে থাকবেন? ও মা, মনে যা চায় তাই করে দিলাম, তাই নাকি? ব্যাপারটা কিন্তু এরকম, মনে যা চাইলো তাই করে দিই, সব বিজ্ঞানের না, যা মন তা করে দিই। বেটা যেই এবার হেরে কমে যাবে, বেটা তুই কি জানো আমার ব্যাপারে? পড়ালেখা করে আমার লেভেলে আয়, হেবার তোর কথা কম। ব্যাপারটা কিন্তু এরকম। আমি বললাম, আমি কিন্তু এই কথাগুলো এখন পর্যন্ত বলে যাচ্ছি যে ইনফরমেশনগুলো সামনে অ্যাভেলেবেল, আমার কাছে মেডিকেল রিপোর্ট নাই। ইভেন এখানে আরও একটা কথা বলি, যখন আমাদের এরকম কন্ডিশন হয়, আমাদের যখন শরীর থেকে ওজন কমতে শুরু করে, আমাদের কিন্তু শরীর থেকে ওজন কমার সাথে সাথে কিন্তু অনেকগুলো জিনিস কমতে শুরু করে, বিশেষ করে ইলেকট্রোলাইটও কিন্তু কমতে শুরু করে। ইভেন কোনো সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে লবণ, সোডিয়াম বা পটাশিয়াম, মানে লবণ তো সোডিয়াম পটাশিয়াম অথবা অন্যান্য রক্তের যে সমস্ত এলিমেন্ট ইলেকট্রোলাইট, কোনোটা বেড়ে যেতে পারে, কোনোটা কমে যেতে পারে। ধরুন এই মুহূর্তে যদি ওনাদের এরকম ওজন হ্রাস হওয়ার কারণে, মানে ওজন কমতে থাকার কারণে হঠাৎ করে সোডিয়ামের লেভেল বেড়ে গেল, তাহলে তো অটোমেটিকই পাগলামি শুরু করে দেবে তারা, কারণ ব্রেনে তো ভুল সিগন্যাল যাচ্ছে। আর অতিরিক্ত লবণ যখন আপনার শরীরে চলে আসবে তখন এটা আত্মক্ষতি করা শুরু করে দিবে। আপনার সেটা বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে, শরীরে বড় ধরনের কলাপস হতে পারে। আবার যদি আপনার সোডিয়াম লেভেল অথবা পটাশিয়াম লেভেল একদম নিচের দিকে চলে আসে, আপনি তো মনে হবে যে আপনি কোমার পেশেন্ট। যখন বর্ডার লাইনের নিচে চলে আসে এই ধরনের ইলেকট্রোলাইটগুলো, তখন এই পেশেন্ট হবে কীরকম জানেন? জিন্দা লাশ, মুভ করতে পারবে না কিছু। আর যদি কোনো রকম শক্তি থাকেও, দেখবেন ভুলভাল কথাবার্তা বলে, মনে হবে যে মানসিক রোগী। কিন্তু না, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, পটাশিয়াম নেমে গিয়েছে অথবা সোডিয়াম নেমে গেছে, একবারে নিচে লেভেলে চলে গেছে। আপনি যখনই সোডিয়াম বা পটাশিয়াম তাদেরকে দিবেন, অথবা প্রোটিন যেটাকে বিলিরুবিন বলে, কমে গিয়েছে, আপনি যদি এগুলো দেন
দেখবেন যে এগুলো যখন রক্তের মধ্যে চলে যাবে, শরীরে বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে, রোগী কিছু সময় পরেই একদম সুস্থ লোকের মতো কথা বলতে শুরু করবে, তার সেন্স চলে আসবে, তার মাসেলগুলোর অ্যাক্টিভিটি ঠিক হয়ে যাবে। লবণ কমে গেল, রক্তের মধ্যে লবণ কমে গেল, কিন্তু আপনার রোগী, আপনার পেশেন্ট, সুস্থ মানুষটাকে হঠাৎ করে মনে হবে সাইকোটিক পেশেন্ট, পাগলামি করে, মুখ দিয়ে কথা বলতে পারে না, মুখে কথা আটকে যায়, এটা সেটা। এমনকি আমি এরকম রোগীও দেখেছি যে লবণ কমে গিয়েছিল, সে বাথরুমে ঢুকেছে গোসল করার জন্য, আমাকে যেটা বলছিল লোকজন যে তাকে জিনে ধরেছে আর কি, এরকম ধরেছিল মানুষজন বলতো। তো আমি গিয়েছিলাম, আমি দেখলাম কি এর অবস্থা খুবই খারাপ, কিন্তু এর ভিতর তো জিনের লক্ষণ লাগে না। মানুষজন আমাকে বলেছিল সে বাথরুমে ঢুকেছিল গোসল করতে, বাথরুম থেকে বের হয়েছে সেই কাপড় পরেই, উল্টা কাপড়টাকে সে আরও উল্টো করে পরেছিল, যেভাবে আমরা কাপড় পরি সেভাবে না পরে সে উল্টো করে কাপড় পরে বের হয়েছে, এবং সে বলছিল যে সে গোসল করে আসছে, কিন্তু সে গোসল করে নাই। এবং সে হাত দিয়ে ফ্লোরের মধ্যে, হাতুড়ির মতো ভঙ্গিতে সে ফ্লোর খোঁড়ার চেষ্টা করছিল। যখন তাকে জিজ্ঞেস করেছিল যে সে ফ্লোর খুঁড়ছে কেন, সে বলছিল যে আমি মশলা খুঁজে পাই না। একটা ছেলে মানুষ এই কথা কেন বলবে, পুরুষ? তো তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, এবং বিশ্বাস করুন সাইকোটিক সাইকোলজি থেকে শুরু করে সব রকমের ডাক্তার দেখানো হলো, ব্রেনে স্ক্যান করা হলো, সব কিছু করা হলো। ডাক্তার না শেষে যে করলেন কি ইলেকট্রোলাইট চেক করলেন, এবং দেখলেন কি ওনার সোডিয়াম লেভেল ডাউন, আর একটু ডাউন হলে কমে চলে যাবে। বিশেষ করে না, একটু ডাউন হলে কমে চলে যাবে, কমে চলে গিয়ে মরে যেতে পারে। তাকে সাথে সাথে সোডিয়াম দেওয়া হলো, দুপুর 2টায়। রাত 8টা বাজে তার চোখ খোলে, 9টা বাজে সে কথা বলতে পারে। পরের দিন সকালবেলা ডাক্তার বলে ডিসচার্জ করে দিই, কারণ সে সুস্থ হয়ে গেছে। তাহলে ওই কন্ডিশনটাকেই প্রথমে বাড়িঘরের মানুষজন বানালো জিন, মেডিকেলে নিল, মেডিকেলের ডাক্তাররা মনে করলো যে হয়তো ব্রেন স্ট্রোক হয়েছে অথবা সাইকোলজিক্যাল সমস্যা দেখা দিয়েছে। সেখান থেকে সব ঘাটাঘাটি করার পরে শেষের দিকে যখন ইলেকট্রোলাইট চেক করা হলো, ওই যে পুরো ঘরে পুরো শরীরটা যদি খড়ের গাদা হয়, তাহলে ওই যে একটা সুই, ওই যে রক্তের কাহিনী, একটা সামান্য জিনিস সোডিয়াম, সেইটাই এই লোকটাকে পাগল দেখাচ্ছে আমাদের চোখের সামনে। আর একটু নিচে নেমে গেলেই কোমায় চলে যায়, সে মারা যাবে। বিশেষ হয় না তো, ঘেটে দেখুন। ঠিক তেমনি বিলরুবিন, এরকম আমাদের রক্তের মধ্যে রয়েছে প্রোটিন, এটা কমে গেলে মোটর মুভমেন্ট অফ হয়ে যায়, আপনার শরীর মুভ করতে পারে না, আপনার রোগী সারাদিন ঘুমাবে, চোখ খুলতে পারবে না। যখন বিলরুবিন কিনা আমি শিওর না, একটা প্রোটিন আছে রক্তের মধ্যে আর কি, এটা বিলরুবিন কিনা আমি শিওর না, ও হতে পারে নাও হতে পারে, ও অন্য একটা প্রোটিন হতে পারে। এটা 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 হচ্ছে বাইরে থেকে আপনার পুশ করতে হয়, এক এক জায়গায় এক এক দাম। তো ওইটা পুশ করে 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 রোগীদেরকে ওই স্বাভাবিক মাত্রায় নিয়ে আসতে হয় ওই প্রোটিনটাকে, রক্তের যে প্রোটিনটা। তো ওইটা যখন স্বাভাবিক মাত্রা চলে আসে, তখন রোগীর ওই যে সারাদিন চোখ বন্ধ করে যে ঘুমাতো, সেই কন্ডিশন থেকে সে বেরো আসতো, দেখলে মনে হবে জিন্দা লাশ, দেখলেই মনে হবে কমায় আছে। তো মেডিকেল টার্মে এই ব্যাপারগুলো তো আছে, কিন্তু এই ঘটনাগুলোই তো ঘটার কথা ছিল না। যেহেতু তাদের ওজন হ্রাস হচ্ছে, এই দুই বোনের ওজনও তো কমছে, ইলেকট্রোলাইট তো ইমব্যালেন্স হওয়ার কথা, পুরোপুরি হওয়ার কথা, কারণ তারা লবণ পানিও খাচ্ছে না। যদি এখন আপনি আমাকে বলেন যে না এরকম কোনো ইমব্যালেন্স ঘটে নাই, তাদের শারীরিক কোনো ঝামেলাই হয় না তারা এরকম না খেয়ে থাকার কারণে, তাহলে তো বলতে হবে যে এটা বিশাল বড় মিরাক্কেল আপনাদের ভাষায়। এবার আপনি আমাকে এটাও বলতে পারেন যে তাদের যদি জিন বা জাদু এই সমস্ত ব্যাপারে যদি সমস্যা থাকে, তাহলে তারা ট্রিটমেন্ট করে নাই কেন? তারা তো ঘরের মধ্যেই আটকা, তাদের খোঁজ নেওয়ার জন্য একজন আসে নাই, তো তাদের উপরে কে যে দোয়া উপরে ফু দিবে? আপনি যাবেন, আমি যাব? আমরা তো বাসায় বাসায় কী হয় না হয় যায় জিজ্ঞেস করতে পারি না আজকাল, তখন একই অবস্থায় ছিল। আবার এমনও হতে পারে যে তারা এলাকার মানুষদেরকে দেখতে পারতো না, অথবা এলাকার মানুষজন তাদের দেখতে পারতো না। জায়গাটা তো দামি জায়গা, এটাও তো বুঝতে হবে আমাদেরকে।
জায়গার লোভ অনেক বড় লোভ, টাকা পয়সার চেয়ে তো অনেক বড় জিনিস মাটির লোভ। মানে আমরা মাটির লোভে রাতে অনেক মানুষ ঘুমাতে পারে না। আমি যে এতক্ষণ পর্যন্ত যা বক বক করলাম, এটা আমি আবারও বলি, আমাদের চোখের সামনে থাকা ইনফরমেশনগুলো থেকে নেওয়া। এই ইনফরমেশনগুলো দেখলে আমার কাছে এরকমই মনে হয় যে এটা একটা ফ্যাব্রিকেটেড ঘটনা, আসল ঘটনা আমাদের চোখের সামনে আসেনি। কারণ যখন সরকারি একটা বড় সংস্থা কোনো কিছু পেছনে লেগে যায়, তখন আপনি চাইলেও অন্য ন্যারেটিভ বের করতে পারবেন না, পারবেন? কারণ এখানে তো সরকারি ইনভলভ। আপনি সাংবাদিক, আপনি তো অন্য নেগেটিভ বলতে পারবেন না। আর কোনো সাংবাদিক বা কোনো পেপার বা কোনো নিউজ আউটলেটকে দেখেছেন আজ পর্যন্ত যে তারা বলেছে যে জিন ভূত এক্সিস্ট করে? জিনে ধরা রোগীকে দেখিয়েছে কোনো? তারা দেখাবে না, এটা প্রশ্নই আসে না। বললাম না, এই দুনিয়াটা বিজ্ঞান মনস্ক দুনিয়া। বিজ্ঞানের বাইরে কোনো কিছু দেখালেই বলবে যে বেটারা হলো গিয়ে ধর্মীয় ভূত। এইভাবে এখন আমাদেরকে টার্গেট করে কথা বলে, ধর্মীয় ভূত এইভাবে বলবে। কোনো টিভি চ্যানেল কেউ কখনো, এমনকি কোনো সংবাদপত্র কখনোই মানে বিজ্ঞানের বাইরে যে কথা বলতে চাবে না, কারণ তারা এটাতে বিশ্বাসও করে না। আর বিশ্বাস করলেও যে বললাম, তাদের এথিক্সই তো এরকম। তারা এই সমস্ত কথা বা যে তাদের হিসেবে এটা কুসংস্কার বলা যাবে না। ডেভিল বলতে তাদের কাছে কোনো কিছু মনে হয় না যে দুনিয়াতে আছে। কিন্তু সত্যিকার অর্থে কি জানেন, শয়তান তো এইটাই চায়, হুজুর আমি কিন্তু আপনার বাম পাশে বসা, হুজুর আমি কিন্তু তার ডাইন পাশে বসা। কেউ কিন্তু জানে না হুজুর, কেউ কিন্তু জানে না যে আমি এখানে আসি, কেবল আপনিই জানেন হুজুর। আপনাকে এইভাবে বোঝাবে। পুরো হল ভর্তি মানুষের সামনে শয়তান আমার ডান পাশে বাম পাশে ঘুরবে, বলবে হুজুর দেখেন পুরো হল ভর্তি মানুষ আপনারা তাকায় তাকায় দেখতেছে, একেবারে পাক্কা হিরোর মতো লাগতেছে আপনারে হুজুর। কিন্তু হল ভর্তি মানুষ জানে যে আমার আশপাশে শয়তান? জানে তো না। শয়তানের কাজ এইটাই, সে আনডিটেক্টেবল। সে উপস্থিত থাকবে কিন্তু সে বিশ্বাস করিয়ে দেবে আমি তো হুজুর এখানে নাই। ও হুজুর আমি তো এখানে নাই, আপনি আমার খোঁজেন কেন? এটাই সে বিশ্বাস করিয়ে দেবে আপনাকে। শয়তান এখানে আছে সে প্রমাণ করবে না। এইখানে শয়তান দাঁড়িয়ে আপনার হাত দিয়ে 7 জনকে খুন করে ফেলবে, কিন্তু তারপরও দুনিয়া জানবে না যে এখানে ঘটনা ঘটেছে কে। দুনিয়া জানবে যে আপনি খুনটা করেছেন, কিন্তু আপনি জানেন যে আপনার ব্ল্যাক আউট হয়েছিল। শয়তান তখন হাসবে আর বলবে হুজুর আমি খুন করি নাই, এই শালার বেটা খুন করছে, ওরা ধরেন, ওরা নিয়ে ফাঁসি দেন। তো রীতা মিতার সাবজেক্টটা এখানেই শেষ, এই প্রশ্নগুলোর উপরেই শেষ। যেই কথাগুলো আমি বললাম, আমি আসলে আমার কোনো যোগ্যতা নেই চিকিৎসা বিজ্ঞানকে নিয়ে কথা বলা, শুধুমাত্র আমি কথাগুলো বলেছি। আমার সামনে যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় নাই। জীবনে বহু অভিজ্ঞতা আছে, ডাক্তার না হই অন্তত 2-1টা কেমিক্যালের ব্যাপারে তো বুঝি, 2-1টা কেমিক্যাল বডিতে কী করে তা তো বুঝি, কিছু জিনিস তো জানি। ওই খাতিরে এটুকুও বোঝে যে তারা কেউ সিজোফ্রেনিক পেশেন্ট ছিলেন না। কারণ এই ধরনের ওষুধগুলো কীভাবে মানুষের উপরে কাজ করে সেইটাও আমি খুব ভালো করে জানি, এই সাইকোটিক ওষুধগুলো। তো আমি ম্যাক্সিমাম টাইমে আমি নিজে থেকেই আমি আপনাদেরকে বলবো যে সাইকোটিক পেশেন্ট এটা বোঝা যায় কে সাইকোটিক পেশেন্ট, এটা আমরা চেক করে জানতে পারি। কারণ আমি আমার চোখে অনেক ছেলেকে দেখেছি, অনেক মেয়েকে দেখেছি যারা সাইকোটিক পেশেন্ট আসলে। আর আমি নিজেও তো মানসিক রোগের চিকিৎসা নিয়েছিলাম। তো আমি আসলে এইটুকুই আমি আপনাদেরকে বলতে চাই, আর বেশি কথা বাড়াতে চাই না। আমি কোনোভাবেই রীতা মিতার বড় বোন বা তাদের আত্মীয় স্বজন কাউকে কোনো রকম সন্দেহের চোখে দেখছি না, প্রশ্নই আসে না, কারণ কোনো প্রমাণ নেই। এবং তাদের অবস্থাগুলো আমরা জানিও না, তারা নিজেরা কোন চাপের মধ্যে দিয়ে গিয়েছে সেটাই আমরা জানি না। দূরে বসে থেকে অন্য আরেকজনকে বিচার করা কিন্তু অত্যন্ত সহজ কাজ। তো অনেকে হয়তো আমি দেখলাম 2-1টা ভিডিওতে দেখলাম ইউটিউবে, ওই ভিডিওগুলো দেখলে পড়তেও মনে চায় না, শুনতেও মনে চায় না। নিচে কমেন্ট সেকশনে একবার ক্লিক করার পরে দেখলাম কিছু লোক লিখলো যে কালো জাদু করেছেন। কালো জাদুর প্রমাণ তো
এখন আপাত দৃষ্টিতে চোখে কিছু নেগেটিভ জিনিস তো লাগে, এই জন্যই তো আলামতগুলো আমাকে বোঝাচ্ছে যে এইখানে তারা কেউ সাইকোটিক পেশেন্ট না। কিন্তু তাই বলে সেখানে বনের দোষ রয়েছে বা অমুকের দোষ তমুকের দোষ, এই কথাগুলো বলার আগে আমাদের তাদের জায়গায় দাঁড়াতে হবে। কারো ব্যাপারে না জেনে কোনো কথা বলা গীবত, একেবারে সোজা সাপটা গীবত, এবং গীবতের শাস্তি হচ্ছে 80টা দৌড়া খাওয়া। মানে জন্মের পর থেকে আমাদের মুখে কোনো লাগাম নেই, তো আমরা নিজেদের মা বাবার বিরুদ্ধে কথা বলি, শিক্ষকদের বিরুদ্ধে কথা বলি, সবার বিরুদ্ধে কথা বলি, আগে পেছনে সব জায়গায়। 80টা দৌড়া খাওয়ার শাস্তি আমার উপরও পড়ে, কারণ আমি কোনো না কোনো সময় এই কাজ করেছি। আমরা সবাই করি গীবত। আর এই যে মাত্র আপনাদের সাথে কথা বলা অবস্থায় মনে পড়লো, আমি এতক্ষণ একটা ভুল কেমিক্যালের নাম বলছিলাম। ওটা বিলিরুবিন হবে না, এটা হবে প্রোটিন। যে প্রোটিনটার কথা আমি বলছিলাম, যে এক্সপ্লেন করছিলাম, ওটা হচ্ছে অ্যালবুমিন, তারপরে আরও কিছু প্লাজমা প্রোটিন রয়েছে, যে প্রোটিনগুলো আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করে রক্তের ভিতরে। এই প্রোটিনগুলোর কথা আমি বলছিলাম। আর বিলিরুবিন যেটা আমি বাবা ভুল বলছিলাম, এটা আবার আরেকটা কেমিক্যাল যেটা আমাদের লিভারের থ্রুতে কাজ করে, তারপরে আমাদের যেই বাইল সেইখানে যে সেটা সেটা বের হয়ে নিঃসৃত হয়, এবং আমরা যে ময়লাটা, আমাদের যে ওয়েস্টেজটা বের হয় আমাদের শরীর থেকে, যেটাকে স্টুল বলে ইংরেজিতে, কিন্তু বাংলা যদি আমরা বলি পায়খানা, তো সেইটার সাথে সেইটা বের হয়ে যায়। ওই বাইল বা যেটাকে বিলিরুবিন আমি ভুলে বলছিলাম, সেটা যদি আমাদের রক্তের মধ্যে বাড়তে শুরু করে, তাহলে আমাদের চোখে হলুদ দাগ চলে আসে, বডি হলুদ হতে শুরু করে, মানে ওইটা হচ্ছে জন্ডিসের লক্ষণ। বিলিরুবিন যেটা ভুল বলছিলাম, ওটা হবে আসলে প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবুলিন, কত কিছু আছে। এগুলো আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করে, রক্তের ভেতরে একটা প্রেশার ওরা ধরে রাখে, এই প্রোটিনগুলো। আর এই যে অসাধারণ একটা ব্যাপার, মানব দেহে কীভাবে কোন কোন জায়গায় কোন কোন অ্যাটম, কোন কোন প্রোটিন, কোন কোন সেল কীভাবে কাজ করছে, ভাবতে গেলেই তো অবাক হয়ে যাবেন আপনি। তার মানে আপনার রুহ তো জিন্দা, কিন্তু আপনার শরীরের প্রত্যেকটা কোষও জিন্দা, এক অদ্ভুত শক্তিতে। যাই হোক, রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে যাচ্ছি, তো এইটুকুই। আর হৃদয় মিতের ব্যাপারে এটা এখানেই এতটুকুই। তো এখন আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাবো। ঘটনা বলতে কি, বিস্তর অভিজ্ঞতা তো আমার, এবং অনেক সময় এমন লোকজন আসে যারা নিজেরাও কখনোই এই দুনিয়াতে হেঁটেছে, এবং হাঁটার পরে ঠিক আমিও যেভাবে বিপদে পড়েছি তারাও পড়েছে। একটা আয়রনি দেখুন, আমি যে সময় দেখতাম যে এই লোকেরা আমার কাছে আসতো, আমি ভাবতাম এরা ঠিক মতো মনে কাজ করতেই জানতো না, এরা হয়তো নিজেদের প্রোটেক্ট করতেই জানতো না। কিন্তু দেখুন, দিন শেষে আমার অবস্থা একই হলো। আসলে শেষটা এরকমই হয়, কোনো ভালো কোনো কিছু আনে না। নইলে দুনিয়া সবাই এই লাইনে ঘুরতো না, বলুন? আমি যেই সময়টায় কাজ করতাম, অ্যাক্টিভলি কাজ করে গিয়েছি, আজকে প্রায় 1.5 বছর বন্ধ, উপায় তো ছিল না। তখন মনে করুন যে আপনার এই যে লোকজন আসতো, কোনো মাঝে আসতো, কোনো জেলে আসতো, কোনো কবিরাজ আসতো, কোনো উমুক তমুক বিভিন্ন লোক, তারা নিজেরাই সাফার করে যাচ্ছে। তো ওই সাফার করাটা দেখে ভাবতাম যে এরা কাজ হয়তো মন দিয়ে করেইনি, অথবা এদের নিয়তের মধ্যে ভেজাল ছিল। শেষমেশ আমি নিজেই উত্তর পেলাম, আল্লাহ আমাকে উত্তর দিয়ে দিয়েছেন যে কর্মের ফল কোনো না কোনো দিক দিয়ে ফেরত আসেই। ভুল তো আমারও ছিল, ভুল তো আমাদের সকলেরই থাকে সব জায়গাতেই। তো হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম, আপনাদেরকে একজনের কথা বলবো এখন। ওনার নামটা আবার সুন্দর না, গ্রাম্য যে নামে ওনাকে ডাকা হতো, এবং এমনকি উনি আমাকে যে পরিচয় দিয়েছিলেন ওনার, ওই নামটা একেবারেই অসুন্দর, এটা আমার পক্ষে উচ্চারণ করা সম্ভব না। তো এই মুহূর্তে ওনাকে ধরলাম, ওনার নাম মকবুল বললাম। ওনার নাম প্রচণ্ড রকমের খারাপ, এটা উচ্চারণ করতে গায়ে লাগবে আমার, এবং এটা একদম অশালীন, কিন্তু এটা গ্রাম্য নাম।
তো এই মকবুল সাহেব তিনি কিন্তু এখন জীবিত নেই। কেন বলছে জীবিত নেই? যেই সময়টায় উনি বা ওনার সাথে আমার যোগাযোগ হয় অতদিনে এমনিতেও দেরি হয়ে গিয়েছে, এবং যে রোগে তিনি আক্রান্ত ছিলেন সেই রোগে তিনি পরে মারা যান। এই ঘটনাটা অনেক আগের, এই ঘটনা কিন্তু অনেক আগের। তখন দেশটা স্বাধীন হয়েছে বা তখন হয়নি, কিন্তু উনি যে এলাকায় ছিল সেই এলাকা কোনো এক অদ্ভুত কারণে ওই ব্যাপারটা জানতো না। এতটা দুর্গম একটা এলাকা ছিল, শুধু এটুকু জানতো যে দেশে একটা গন্ডগোল চলছে। মানে ওই যে অংশে তিনি বসবাস করতেন একেবারে দুর্গম এলাকা, বাংলাদেশের সীমান্তবর্তী এক এলাকা, এবং সেই এলাকায় যে ওই সীমান্তবর্তী এলাকায় যে এত ভেজাল হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, সেইটা তাদের কানে খবর দেওয়ার মতো লোকজন ছিল না। আর রেডিও তো রেডিওই, এগুলো খোঁজ খবর কেউ রাখেও না। এবং তিনি মনে করুন যে আমি তো তাকে বললাম মকবুল, তিনি কিন্তু প্রায় আদিবাসী ঘেঁষা একজন লোক। অনেকটা হতে পারে এরকম যে বাবা বা মায়ের মধ্যে যে কোনো একজন আদিবাসী ছিলেন আর কি। ঘটনা সে সময়ের এক ধরনের তন্ত্রচর্চা হয়, যে তন্ত্রচর্চাটা আপনি সরাসরি না দেখলে বা এটা কিভাবে কাজ করে বা তারা কিভাবে এই ঘটনাটা ঘটাচ্ছে না দেখে সেটা বোঝানো যায় না, এবং আমি মুহূর্তে সেটা এক্সপ্লেনও করতে পারবো না বা বোঝাতে পারবো না তাদেরকে। তবুও আমি আমার যতটুকু সামর্থ্য আছে বোঝানোর ক্ষেত্রে আমি ততটুকু বোঝানোর চেষ্টা করি। তো ওই তন্ত্রগুলো যখন সাধনা করতে হয়, তো সাধনা ছাড়া তো কোনো ব্যক্তি, মানে মেডিটেশন ছাড়া তো কোনো ব্যক্তি তার নিজের রূহের উন্নতি করতে পারে না। তো ওই তন্ত্র বা ওই সমস্ত জিনিসের ভেতরে কিছু ব্যাপার ছিল, যে ব্যাপারগুলো ছিল একদমই কঠিন, অত্যন্ত কঠিন, যে তন্ত্রের কথা আমি বলবো। তো এখনই যে মকবুল, তিনি এই তন্ত্রের স্পর্শ পেলেন কিভাবে? তিনি স্পর্শ পেলেন একেবারে ছোট থাকতেই। তার পিতা বা মাতা বলেছিলাম না যে কোনো একজন আদিবাসী ছিলেন, এবং তাদের মধ্যে থেকেই একজন, এই মুহূর্তে আমার মনে পড়ছে না তিনি মা নাকি বাবা, মনে পড়ছে না, তাদেরই একজনের আত্মীয় ছিলেন একজন ব্যক্তি, মানে পিতা বা মাতার একজন আত্মীয়র সাথে তার পরিচয় হয়, এবং ওই আত্মীয় তাকে খুব বেশি পছন্দ করত। ওই আত্মীয়র কাছে লোকজন আসতো, ওই আত্মীয়র কাছে লোকজন যখন আসতো, ওই আত্মীয় তখন তাদের বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা করত। তো মকবুল কি দেখতো? মকবুলের বয়স তখন 15-16 বছর বয়স, এটা তার প্রথম দেখা আর কি। তখন সে দেখতো সেই ব্যক্তি যিনি তন্ত্রবিদ, তিনি কিছু আচার পালন করতেন, আচার অথবা প্রক্রিয়া। সবসময় তার সামনে 5 ধরনের জীবের খুলি থাকতো। কেন থাকতো সেটা আমি জানি না। মানুষের একটা খুলি থাকতো এবং অন্যান্য জীবজন্তুর খুলি থাকতো। বিড়াল, তারপরে হচ্ছে আপনার বন বিড়াল আর কি, ওই সাধারণ বিড়াল না, তারপরে হচ্ছে কিছু সরীসৃপ, পাখি, এরকম আর কি। এমনকি ইঁদুরের মাথার খুলিও, মানে ইঁদুরের মাথার খুলিও 5 মাথা তার সেখানে লাগতো। এবং যেই ধরনের তন্ত্রক্রিয়া করা হতো, সেই তন্ত্রক্রিয়াগুলো করার সময় যেইখানে বসে করা হতো সেইখানকার পরিবেশ একদম বদলে যেত। একেবারে সরাসরি বোঝা যেত যে অদৃশ্য কোনো শক্তির আগমন সেখানে ঘটছে, এবং সে অদৃশ্য শক্তির আগমন ঘটার পর যা চিকিৎসা করা হচ্ছে তার সাথে ওই সময় কোনো না কোনো ঘটনা ঘটছে, যেটা তখন ওই 15-16 বছর বয়সে এই মকবুল দেখে বুঝতে পারত, অনুভব করতে পারত, শুধুমাত্র সচক্ষে কাউকে দেখতো না। এই তন্ত্রগুলো যখন করা হতো তখন এমন এমন কিছু জিনিসপত্র ব্যবহার হতো, যেমন তার রক্ত, বিভিন্নভাবে রক্ত ব্যবহার করা হতো, রক্ত দিয়ে কিছু জিনিস তৈরি করা হতো। বিশেষ করে একটা শিলালিপির মতো একটা বড় রকমের নকশা তৈরি করা হতো, এবং সেই নকশায় কে কোথায় আসীন হচ্ছে, কে কোথায় বসছে, কোথায় গোলামের কি থাকবে না থাকবে, এই সমস্ত ব্যাপার একেবারে ডিটেলে থাকতো। এমনও নকশা আছে যে নকশাগুলো হচ্ছে 32 ঘরের অথবা 64 ঘরের। মকবুল এগুলো থেকে দেখতো শুধুমাত্র, কিন্তু এখানে একটা ব্যাপার ছিল। মকবুল এই ব্যাপারটা জানতো, এমনকি আশপাশে কানাঘুষা হতো,
এই যে মকবুল যার কাছ থেকে যে তন্ত্র বা এই সমস্ত জিনিস দেখছে, মানে ধারণা করা যায় যে শেখার জন্য, সেই ব্যক্তি আর কি, সেই তন্ত্রবিদ, তিনি জেনা করতেন। তিনি দুই ধরনের উপায়ে জেনা করতেন। এক হচ্ছে সজীব মানুষের সাথে, সজীব মানুষ, সজীব বুঝতে পেরেছেন, সজীব মানুষ। আরেকটা হচ্ছে মৃত। কেন বলছি, মকবুল আমাকে বলেছিলেন যে তিনি একদিন রাতের বেলা তার নিষেধ ছিল ওনার ছাউনিতে যাবার, মাটির ঘরে যাবার নিষেধ ছিল। তো সেই দিন যখন নিষেধ ছিল, মানে তিনি যখন বের হয়ে আসবেন, তখন গাছপাতা দিয়ে একরকমের মুড়িয়ে রাখা হয়েছিল কোনো কিছু, একরকমের মুড়িয়ে রাখা হয়েছিল কোনো কিছু, যেটা ধরন দেখলে বোঝা যায় যে এটা মানুষ যে শুয়ে আছে। নিষেধ ছিল, মানুষ নিষেধ শুনে না, রাতে বের হয়ে গেল, তারপরে কি মনে করে জানি আবার সে ফেরত এলো। এখন ফেরত আসার সময় যেই ঘরটাতে তার সেই তন্ত্রবিদ অবস্থান করত, সেই ঘরে আলো নিভানো দেখে সে আবার চলে আসার সিদ্ধান্ত নেয়। অন্ধকারের মধ্যেই সে চলে আসার সিদ্ধান্ত নেয়। আলো বলতে ওই যে আগুনের আলো, ওইটা কিন্তু মোমের আলো না। আমি আবারও বলছি, সেটা কিন্তু মোমের আলো না। হতে পারে তেলের আলো, কিন্তু সেটা মোমের আলো না। বা অন্যান্য পন্থায় আগুন জ্বালানোর ব্যবস্থা করা হতো আলোর জন্য। ওই যে ফেরত আসবে মকবুল, সে ফেরত এলো না। কেন জানি সে একটা কিছু টের পেল। তাকে কে জানি বলল, ভেতরে যা। তার অন্তরে এইভাবে কে জানি বলল। তার মনে হলো যে কেউ তার অন্তরের ভেতরে উকি দিয়ে তাকে বলছে ভেতরে যা, ঘটনা ঘটছে তাদের সেখানকার আঞ্চলিক ভাষায়। কিছু দূর যখন সে আগায়, মানে সেই ভিটা থেকে, মানে সেই ঘরের ভেতরে ঢোকার যে জায়গাটা, সেই জায়গা থেকে 5-6 হাত দূরে থাকা অবস্থায় মকবুল নিজে কেন জানি অদ্ভুত একটা জিনিস দেখতে পায় তার চোখের সামনে। তার চোখের সামনে কোনো কিছু নেই, মানে যে ঘরটা, সেই ঘরটা একদম গায়েব। এখানে কোনো ঘরই নেই, যেন সে দেয়ালের উপর দেখতে পাচ্ছে। এবং সে দেয়ালের উপরে যখন দেখতে পাচ্ছে, সে দেখতে পাচ্ছে কি, সেই তন্ত্রবিদ, সে উলঙ্গ, সে একটা উলঙ্গ লাশের সাথে, মানে বিকৃত যৌনক্রিয়ার মধ্যে সে তখন ব্যস্ত। এবং সেই লাশের সাথে সে যখন যৌনক্রিয়ায় ব্যস্ত, ওই লাশের বুকের উপরে আবার কে জানি বসা। অদ্ভুত দেখতে সে, একটু লাল, কিন্তু লালও না, টকটকা লালও না। লালের পাশে যদি একটু কালো ছোপ থাকে, অর্থাৎ যদি 1000টা লাল ডট দেয়, এবং ওই 1000টা লাল ডটের সাথে যদি 3/1 কালো ডট দেওয়া হয়, তা দেখতে কিরকম হবে শরীরটা তার, এরকম অনেকটা কাছাকাছি। আজকে থাম্বনেইলে দেখতে পাচ্ছেন আপনারা, অনেকটা কাছাকাছি ছিল এরকম সেই সেই এন্টিটিটার রং, গায়ের রং। কিন্তু এন্টিটিটার মুখ সে দেখতে পায়নি, তার অত দিকে চোখে যায়নি। তার এতটুকু শুরু মনে রয়েছে, যেই ছোট্ট বাবুটা বসে আছে, সে বাবু হলেও সে কেমন জানি মনে হচ্ছে প্রাপ্তবয়স্ক। সে লাশের বুকের উপরে বসা, এবং অদ্ভুতভাবে সেই লাশটা নিজেই এদিক ওদিক মাথা নাড়াচ্ছে। তার চোখগুলো বড়, এবং এই বড় চোখের ভেতরেই, মানে চোখ তো খোলা, কিন্তু চোখ ভেতরে ঘুরছে, অস্বাভাবিকভাবে ঘুরছে, গোল আকারে ঘুরছে, স্পিন করতে করতে। এবং সে চিৎকার করছে, অদ্ভুত মায়াকান্না সে লাশের। এই অদ্ভুত মায়াকান্না সে যখন শুনলো, তো এই অদ্ভুত মায়াকান্না শোনার পরপরই তার একদম হুঁশ ফিরে আসে। এবার তার কানের মধ্যে কিন্তু সেই অদ্ভুত মায়াকান্না সে শুনতে পাচ্ছে, কিন্তু সে কিন্তু সেই ঘরের সামনে দাঁড়ানো, সেই ভিটার ঘরের সামনে দাঁড়ানো, মাটির ঘর। মনে হলো না, তার মনে চায়নি আর সামনের দিকে আগানোর, কারণ তার কেন জানি এরকম এক অদ্ভুত অভিজ্ঞতার পরে তার ওস্তাদকে, বা সেই ব্যক্তি যার কাছে সে বসে থাকতো শেখার জন্য, যাই হোক, তার কাছে তার যেতে তখন মন চাচ্ছিল না। তার মনের মধ্যে এমন একটা উদ্বেগ দেখা দেয়, আমি যদি এখন এখানে যাই তাহলে তো উনি বিরক্ত হতে পারে। তার মানে মকবুল যে ব্যাপারটা দেখেছিল, সে এটাকে একসেপ্ট করে নিয়েছিল। খারাপ নজরও দেখেনি, ভালো নজরও দেখেনি। তার কাছে এটা মনে হয়েছিল কোনো কিছুই না, কিছুই না। ফিরে এসেছিল সে,
এখন স্বাভাবিকভাবে সকালবেলা যখন মকবুল যায়, মকবুলের উদ্দেশ্য কী ছিল তখন হয়তো সেটা দেখার উদ্দেশ্য ছিল, বা শেখার কোনো উদ্দেশ্য যদি থেকেও থাকে সেটার জন্য একটা নির্দিষ্ট বয়সেরও তো ব্যাপার। 15-16 বছর বয়সের ছেলেকে তো কেউ আর বলবে না তুই তন্ত্রমন্ত্র এইভাবে শেখ। সব কিছু কিন্তু দুনিয়াতে একটা সময় আছে। তো সকালবেলা যখন মকবুল ফেরত যায়, তার সেই ব্যক্তির সাথে বসে, মানে তার ওই যেখানে বসে সেই ব্যক্তির চিকিৎসা করে সেখানেই বসেছিল, আশপাশে কেউই ছিল না। তখন নাকি আচমকা মকবুলকে সেই ব্যক্তি বলেছিল, রাত্রেবেলা তুই এসেছিলি কেন, তোকে না করেছিলাম না আসতে। তো সে বললো যে আপনি জানান কিভাবে? তখন সে বলল, তোর চোখের সামনে যে দেয়াল ছিল ওই দেয়ালটা আমি সরিয়ে দিয়েছি, তুই ঢুকে আমার সমস্যা যাতে না করিস সেই জন্য এই যে দেয়াল তুই দেখতে পাচ্ছিলি সেই দেয়াল আমি তুলে দিয়েছি। আমি দেয়াল তুলে দেওয়ার কারণেই তুই দেখতে পেয়েছিলি ভেতরে কি হচ্ছে, এই জন্য তুই এখান থেকে চলে গিয়েছিস। আর যদি তুই ভেতরে ঢুকতি তাহলে দৈত্য তোর ঘাড় মটকে দিত। দৈত্য, মকবুলের কাছে এই শব্দটা একদম নতুন, তখন একদম নতুন। যখন সে জিজ্ঞেস করলো দৈত্যকে, তখন নাকি সেই তন্ত্রবিদ মুখে একটা হাসি দিয়েছিল, মুচকি হাসি, এবং তার পিঠে চাপড় দিয়ে বলেছিল বুঝতে পারবি একদিন। আরও মাসখানেক যায় কোনো রকমের কোনো কিচ্ছু কিন্তু মকবুলের নজরে আসেনি। সেই আগের মতো করেই সেই চিকিৎসার ধারা চলছে, লোকজন আসছে, পানি পড়া নিচ্ছে, কার হাত কেটে গেলে সেখান থেকে পানি, মানে সেই ধরনের আর কি চিকিৎসা, তন্ত্রবিদের যে চিকিৎসা সেটা হচ্ছে, বিভিন্ন কিছু। আবার আরেকদিন রাতের বেলা, সেই দিন সে সকালবেলা সেখানে ছিল না, 1-2 দিন ধরে সে সেখানে যায়নি। পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়ার কারণে চিকিৎসার জন্য সে ঘুরে ফিরে তার কাছেই আসতে হবে, এই জন্য তার কাছে আসে সে। ঠিক একই অবস্থা সেদিনও। আকাশের এক কোনায় হয়তো একটু আলো ছিল, একটু চারপাশ দেখা যায়। মকবুল হেঁটে হেঁটে ওই ভিটা থেকে অল্প একটু দূরেই ছিল। প্রথম ঘটনার মতো একই রকম কাছাকাছি অবস্থানে হঠাৎ তার চোখের সামনে এই দেয়ালটা একেবারে উড়ে যায়, মনে হলো যে দেয়ালটা এখানে নেই। এক পলকে দেয়ালটা গায়েব। কিন্তু নিজেকে সে একটা বড় উচ্চতায় অনুভব করছে। মকবুলের কাছে মনে হচ্ছে তার উচ্চতা বেড়ে গিয়েছে 30 ফিট 40 ফিট এরকম একটা উচ্চতা সে অনুভব করছে। কারণ এই ভিটাটা তার কাছে এখন একদম ছোট মনে হচ্ছে, তাও উপরের দিক থেকে নিচের দিকে তাকালে। আবার তার এই উপর থেকে নিচের দিকে দেখার এই ক্ষমতা আবার কমতে শুরু করে। ধীরে ধীরে সে মানুষের দৃষ্টিসীমা যতটুকু অবস্থা রয়েছে সেই অবস্থার মধ্যে সে ফেরত আসে। সেই অবস্থার মধ্যে সে ফেরত আসার পরে সে দেখতে পায় সে কিসের উপরে যেন বসে, এবং তার সামনে একটা ব্যক্তি অদ্ভুত আচরণ করছে, এবং তার নাক মুখ দিয়ে প্রচণ্ড রকমের বাতাস বের হয়ে আসছে। মকবুল বুঝতে পারে যে সে যাকে দেখতে পাচ্ছে সে হচ্ছে সেই তন্ত্রবিদ, যে তখন কোনো না কোনো মানুষের সাথে তখন যৌন ক্রিয়ার মধ্যে লিপ্ত। এবং মকবুল নিজেকে খুঁজে পায় সেই ব্যক্তির বুকের উপরে বসা অবস্থায়, যেভাবে সে প্রথম রাত্রে দেখেছিল একটা ফিগার ওই লাশের বুকের উপরে বসা, ঠিক সেই জায়গায় নিজেকে খুঁজে পায়। এবং যখন সে নিজেকে খুঁজে পায়, সে নিচের পায়ের দিকে যখন তাকায়, সে তার নিজের 2টা পা স্পষ্ট দেখতে পায়, এবং সে সেই সাথে স্পষ্ট দেখতে পায় যে শরীরের উপরে সে দাঁড়িয়ে, সে শরীরটা মানুষের শরীর মনে হলেও তার কাছে মনে হচ্ছে এটা কোনো মানুষের শরীর না, যেন এটা পুরো একটা ফ্লোর। এরকম অনেকটা একটা বাচ্চাকে যদি মানুষের শরীরের উপরে উঠে দেওয়া হয় তাহলে সেটা তার কাছে যেমন একটু বড় মনে হবে, ঠিক তেমন এটুকু তার মনে ছিল। এরপরে নিজে থেকে একেবারে সে কাত হয়ে পড়ে যায়, তার আর কোনো রকমের খেয়াল কোনো দিকে ছিল না। এই যে অবস্থাটা, এই অবস্থায় সকালবেলা যখন তাকে উদ্ধার করা হয়, পরিবার থেকে লোকজন এসে পড়েছিল, কিন্তু পরিবারের লোকজন তাকে খুঁজে পায়নি। এই যে এইখানে সে যে আসবে
অন্যান্য সমস্ত লোকজন যারা এই যে চারপাশে অবস্থান করে, কোনো গৃহস্থ ঘর না, কিন্তু পাহাড়ি এলাকা তো গৃহস্থ ঘর পাবেন না ওই হিসেবে আর কি। তো পাহাড়ি এলাকার লোকরা তাদেরকে বলে যে আপনারা এখন এই রাতেরবেলা খুঁজতে যাওয়ার চেষ্টা করেন না। তো সকালবেলা তাকে সেই স্বাভাবিকভাবে সেই ব্যক্তি উদ্ধার করেন যার উঠোনে সে অজ্ঞান হয়ে পড়েছিল। এবং এটা নিয়ে বেশি কোনো কিছু আগায় নেই, কিন্তু সেই তন্ত্রবিদ একটা ব্যাপারে খুবই খুবই স্পষ্ট, এবং তাহার সেটা বুঝতে একদম সময় লাগেনি। তা হচ্ছে মকবুলকে হয়তো তারা পছন্দ করে। কারা পছন্দ করে? একদিন মকবুলকে সরাসরি সেই কথাই বলে সেই তন্ত্রবিদ বলে যে তোকে তারা পছন্দ করে। তো মকবুল জিজ্ঞেস করে হচ্ছিল কে পছন্দ করে, তখন মকবুলের কানে আস্তে ধীরে বলেছিল দৈত্য। না, দৈত্য তাকে পছন্দ করে, এটা হচ্ছে কথা। এখন তন্ত্রবিদ তাকে বলছিল নিজে থেকেই যে তুই দু একটা কাজ শিখে নে, আর আমি মরার আগে তোকে আমার বিদ্যা দিয়ে যাব, মানে যেটা স্বাভাবিকভাবে অন্য সবাই বলে। ওই দুই একটা বুঝবুকি জিনিস শিখতে শুরু করলো মকবুল, এবং এই মকবুল এই বুঝবুকি জিনিসগুলো শিখতে শিখতে একটা সময় নিজেকে খুব স্মার্ট ফিল করতে লাগলো। ওই সময়ের হিসাবে ভালো জাদুকর মনে করতে লাগলো নিজেকে, কিন্তু সেটা ছিল হাত সাফাই। সে কিন্তু তন্ত্রমন্ত্র কোনো কিছু ভালো মতো শিখতে পারেনি। এই হাত সাফাই কেন ব্যবহার করা হয় সেটা অন্য আরেকদিন বলবো। এই ধরনের তন্ত্রবিদ্যারা কেন এরকম হাত সাফাই ব্যবহার করে সেটা আরেকদিন বলবো। তা এখন সে কিছু করতে পারছে না, তাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত সেই তন্ত্রবিদ তাকে সেই শিক্ষা না দেয়। এর মধ্যে কিন্তু কোনো ঘটনা ঘটেনি, কোনো ঘটনাই কিন্তু ঘটেনি। বয়সটা আসে, এক নির্দিষ্ট দিন আসার পরে তাকে সরাসরি বলে তুই কি দৈত্য সাধনা করবে কিনা। তো সে তো একদম রাজি। যখন রাজি তখন তাকে বলা হয় প্রথম শর্তই তাকে নির্দিষ্ট একটা কাপড়, নির্দিষ্ট একটা ব্রেসলেট, নির্দিষ্ট জুতো পরে তাকে এমন এক জায়গায় এমন এক লাশের সাথে সঙ্গমে মিলিত হতে হবে যেটা করলে তার জন্য সেই সাধনার 50 ভাগ একদম সফল হয়ে যাবে। ওইটা কেউই করবে না, মকবুলও করেনি। বরং এই কথা শোনার পরে মকবুল সেখান থেকে পালিয়ে আসে কোনো মতে, মানে এটা তার মাথার হিসেবে নিকাশের বাইরে। এরপর দেশে যেহেতু পরিস্থিতিটা অন্যরকম ছিল, প্রায় মাসখানেক সেখানে যাওয়া পড়েনি, কিন্তু মকবুল আবার ফিরে আসে সেইখানে ফিরে আসার পেছনে তার কারণ ছিল ওই হাত সাফাইটা একটু ভালো করে শেখা, কারণ কিছু কর্ম করে তো খেতে হবে। যখন এই হাত সাফাইটা সেই সাথে ছোটোখাটো তন্ত্রমন্ত্র যখন সে শিখে নিচ্ছিল সেই তন্ত্রবিদের কাছ থেকে, তখন সে একদিন কথায় কথায় জিজ্ঞেস করেছিল, মানে কখনোই তো সে দেখেনি, তাকে কখনো দৈত্যের কথা বলতে শুনেনি, বা দৈত্য আসে বা দৈত্য কোথায় থাকে কি কোনো রকম কথা বলতে শুনেনি সে। তাহলে হঠাৎ সেদিন কেন সে, মানে ওই যে বছরখানেক হয়ে গেছে তো ওই ঘটনার, তো এখন হঠাৎ কেন সে তাকে সেই দিন বলেছিল দৈত্যের কথা? তখন তন্ত্রবিদ তাকে আবারও মনে করিয়ে দেয়, তন্ত্রবিদ নাকি তাকে তখন প্রথমবারও বলেছিল, সেই দিনে আবার একই কথাই নাকি বলে। তা হচ্ছে দৈত্যের নজর পড়েছে তার উপরে, দৈত্য এখানে আসে, দৈত্য সবসময় তাকে নাকি দেখে, মকবুলকে নাকি দেখে, এবং দৈত্য সেই তন্ত্রবিদের কাছে খোলাসা করে বলেছে এই ছেলেটাকে তার ভালো লাগে। এই জন্যই তন্ত্রবিদ চেয়েছিল কোনো না কোনোভাবে ট্রান্সফার করতে। বললাম না, মকবুল সেই কাজ কখনই করবে না যে হাতে ব্রেসলেট, তারপরে পায়ে জুতো পরে বিশেষ একটা কাজ করতে যাওয়া, তারপরে এই যে সঙ্গমের ব্যাপার করবে না। তো তার কাছ থেকে সে শিখে নিয়ে সে পথে বেরিয়ে পড়ে, এবং এই হাত সাফাইয়ের কাজ করে এই বিভিন্ন রকমের ছোট ছোট তন্ত্র প্রয়োগ করে যে ধরনের হাত সাফাই ব্যবহার করা হয়, হাত সাফাই করানো হয়, এগুলো করতে করতে মোটামুটি তার বছরখানেক যায়। এবং এই বছরখানেক যাবার মধ্যে একটা ঘটনা ঘটে।
তা হচ্ছে মকবুল শুরুতে যেই জায়গা ছিল সেই জায়গা থেকে তার পরিবর্তন ঘটে, অর্থাৎ সে কনভার্ট হয়। সে যেই ছিল সেখান থেকে সে মুসলমান হয়, কারণ তার কাছে মনে হচ্ছিল তার ওই পরিচয়টা তাকে যে কোনো জায়গায় কাজ করতে বাধা দিচ্ছিল। মানুষ গ্রহণ করছিল না তাকে, মানুষজন কাফের মনে করত। এই জন্য সে এখন এর বাইরেও আর অন্য কোনো ইচ্ছা তার ব্যক্তিগতভাবে ছিল না কনভার্ট হওয়ার জন্য, মানে মুসলমান হওয়ার জন্য। তো এখন সে মুসলমান, কিন্তু সে সেটা কাউকে বলে না। মনে প্রাণে কি বিশ্বাস করে সেটা সে নিজেই জানে, অন্য কেউ তা জানে না। এই তন্ত্রমন্ত্র চলে 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 চলে। তো একদিন দেশের এক প্রান্তে ঘুরতে থাকা অবস্থায় সেই এলাকারই এক লোকের সাথে তার দেখা হয় মকবুলের, এবং সেই লোকের মারফতে মকবুল জানতে পারে সেই তন্ত্রবিদ, এর মধ্যে কিন্তু কয়েক বছর পার হয়ে গেছে, 5-6 বছর বা 10 বছরের পিরিয়ড। তো সেই তন্ত্রবিদ নাকি প্রচণ্ডভাবে অসুস্থ। ওই দিন তার হুট করে একটা ব্যাপার খেয়াল আসে। যখন প্রথমবার তাকে অ্যাপ্রোচ করা হয় দৈত্যের ব্যাপারে, তখন কিন্তু সে রাজি হয়নি, বয়স কম। কিন্তু এখন সেই দিন যখন ওই তাদের নিজের গ্রামের লোকের সাথে দেখা হওয়ার পরে যখন তন্ত্রবিদের কথা তার আবারও মনে পড়ে ভালোভাবে, তখন যেহেতু এখন বয়স হয়ে গিয়েছে, এখন সেই স্পৃহাটা, এখন সেই আগ্রহটা তার ভেতরে জন্মায়। সেই সাথে তার মনে পড়ে দুইটা স্মৃতির কথা। ওই যে দৈত্য, একবার সে লম্বা অবস্থায় সে দেখতে পাচ্ছিল সবকিছু, যেন সে একদম অনেক উপরে উঠে গেছে। আর প্রথমবার যে ঘটনাটা ঘটে, দৈত্যকে যে একটা মহিলার লাশের বুকের উপরে বসে থাকতে দেখে সে, তার এখন হুট করে মনে পড়ে দৈত্য না তাকে পছন্দ করত, তাহলে কি দৈত্যের সাহায্য নিয়ে সে বড় কেউ হতে পারে? এটা তো অবাক করার বিষয় না। আবারও সে ফিরে যায় তার গ্রামে, সেই অঞ্চলে, সে পাহাড়ি এলাকায়, এবং আসলে যে দেখতে পায় তার অবস্থা খারাপ। কিন্তু তাকে দেখতে পেয়েই সেই যে তন্ত্রবিদ, সে বলল, তুই যে জন্য আসছিস সেই জিনিস আমি তোকে দিতে পারি, কিন্তু তোর ধ্বংস অনিবার্য। তখন তাকে জিজ্ঞেস করেছিল মকবুল কেন সেই কথা বলছে যে মকবুলে ধ্বংস হবে। সে তখন বলল যে তুই কনভার্ট হয়ে গিয়েছিস, মানে তুই মুসলমান হয়ে গিয়েছিস। তুই এখন দৈত্যের সাধনা করলে দৈত্য যে তোকে পছন্দ করে তার তো আর হিসেব ঠিক নেই। আগে করতে পছন্দ, কিন্তু এখন যে দৈত্য তোকে পছন্দ করবে তার তো কোনো ঠিক নেই। দৈত্যের সাধনাটা তো সহজ সাধনা না, আর তুই মুসলমান, মুসলমানরা এগুলো করে না। তো তারপরও জোরাজোরি করে এবার শেখার জন্য। তখন তাকে বলে, তোকে আমি শেখাতে পারি, তোকে আমি শেখাতে পারি, তোকে আমি সম্পূর্ণ রাস্তা দেখাতে পারি, তুই চাস শিখতে? তো মকবুল বলে হ্যাঁ। তখন বলে যে ঠিক আছে, রাত্রেবেলা যা করতে বলি তাই করবি, কিন্তু বলে দিলাম। মকবুল বলে ঠিক আছে। সেদিন রাত্রেবেলা যখন মকবুল যায়, তখন সেই তন্ত্রবিদ বলে আজ রাতে না, তোকে আমি আবার বলবো কবে আসতে হবে। তো তন্ত্রবিদ মনে হয় তাকে পরীক্ষা করছিল, মনে হয় মকবুলকে পরীক্ষা করছিল, কারণ মকবুল এত অস্থির হয়ে গিয়েছিল, সে প্রত্যেক দিন রাতে যাচ্ছে, কিন্তু সেই তন্ত্রবিদ বারবার বলে দিচ্ছে যে আজকে না, আজকে না, আমি তোকে ডাকবো। এমন একদিন আসে, সেই রাত, প্রথম রাত, সাধনার প্রথম রাত। যখন সে আসে তখন তাকে বসতে বলা হয়, এবং যখন তাকে সে কুটিরের ভেতরে বসতে বলা হয়, অর্থাৎ মাটির সেই ঘরের ভেতরে, মকবুল বসা মাত্রই একটা ব্যাপার সে খেয়াল করে যে একটা উৎকট গন্ধ আছে। ভালো করে চারপাশে তাকায়, অন্ধকার, কিন্তু ভেতরে ভেতরে তখনও কিন্তু কোনো রকমের আলো জ্বালানো হয়নি। যখন আলোটা জ্বালানো হয়, তার সামনে সে দুইটা পা দেখতে পায়, শুধুমাত্র প্রথমে দুইটা পা, কালো দুইটা পা, আটকে ওঠে সে। এরপরে পুরোপুরি নজর যায় পুরো লাশের উপরে, একটা বৃদ্ধ লোকের লাশ, কিন্তু তিনি লম্বা চড়া ছিলেন। এই লাশ কোত্থেকে নিয়ে এসছে? লাশ তো প্রায় একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু এগুলো সে জিজ্ঞেস করবে কিভাবে? মকবুল এটাকে সে জিজ্ঞেস করতে পারবে? তখন মকবুল দেখে একটা ভয়ঙ্কর ঘটনা।
যার বয়ান আমি কোথাও দিতে পারবো না, শুধুমাত্র এইখানেই এখন দিব আমি আপনাদেরকে। আমি আবারও বলছি, যদি সহ্য করার ক্ষমতা না থাকে তাহলে এই অংশ থেকে আগামী 2 মিনিট শোনা বন্ধ করে দিন, পরবর্তী 2 মিনিট থেকে শুনতে পারেন। সে ব্যক্তি, সে তন্ত্রবিদ, প্রথমে সে লাশের উপর উঠে বসে। মকবুল যেভাবে বলে যাচ্ছিল, লাশের উপরে উঠে বসার পরে কেউ কখনো কল্পনা করবে না একজন পুরুষ আরেকটা পুরুষ লাশের সাথে যৌনকর্ম করবে। ওই লাশের যে অবস্থায়, সেই অবস্থায় যৌনকর্ম করা কোনো মতেই সম্ভব না, কোনো মতেই না। এই লাশের যে কোনো এক অংশ কোনো না কোনোভাবে পচন শুরু হয়ে গিয়েছিল, কিন্তু তবুও সেই ব্যক্তি যৌনকর্ম শুরু করে। কিন্তু যেই সময় তার যৌনকর্ম শুরু হয়, মুখ বলে তো ঘিন লাগছিল, কিন্তু সে একটা ব্যাপার খেয়াল করে। কিছু সময় তো সে শুধুমাত্র দরজার দিকে তাকিয়েছিল, বাইরে উদ্দেশ্যহীন বা অন্ধকারের দিকে। আস্তে আস্তে একটা মানুষ যখন সে নিজের ভেতরে সুখ অনুভব করতে শুরু করে না, তার মুখ দিয়ে তো শব্দ বের হতে শুরু করে, যদি তার কোনো রকমের ভয় না থাকে কোনো কিছুর ব্যাপারে। ওই শব্দটা যে হচ্ছে, কেন যেন এটা মানুষের মতো মনে হচ্ছে না, কেন যেন এটা মানুষের মতো মনে হচ্ছে না শব্দটা। ওই তো তন্ত্রবিদ এমন একটা শব্দ করছে যে শব্দটা মানুষের না। এই জন্য সে এক পলক তাকায় বাম দিকে, এক পলক, কয়েক সেকেন্ডের জন্য। তার কেন যেন মনে হলো সে ব্যক্তির আয়তন বড় হয়ে গিয়েছে, অর্থাৎ তন্ত্রবিদের আয়তন কেন যেন মনে হচ্ছে বড় হয়ে গিয়েছে। এবং সে লাশের বুকে কে যিনি বসা, তাকে দেখা যায় না, কিন্তু তার গড় আয়তন দেখলে মনে হয় সে একটা উলঙ্গ শয়তান, যার মাথায় কিন্তু সিংহ আছে। তার এটুকুই মনে আছে। আবারও নিজের লজ্জা এবং ঘৃণায় নিজের চোখটা ঘুরিয়ে ফেলে, সেই উদ্দেশ্যহীনভাবে অন্ধকারের দিকে তাকিয়ে থাকা অবস্থায়। এই কর্মটা যখন শেষ হয়, তার পাশে যে বসলো, একেবারে লাশের মাঝ বরাবর, পেট বরাবর, মাঝ বরাবর। এরপরে একটা ধারালো কিছু দিয়ে তার পেট কাটে, এবং তার পেট কাটতে অনেক কষ্ট করতে হয় তাকে। পেট কাটা মাত্রই এক কথা দুর্গন্ধ বেরিয়ে আসে। কিন্তু মকবুল দেখতে পায় ওই ব্যক্তি, ওই তন্ত্রবিদ ভেতরে হাত ঢুকিয়ে লিভারের একটা অংশ বের করে নিয়ে আসে টেনে কোনো রকম, কিন্তু সেটা ছেঁড়া যাচ্ছে না, এবং যতটুকু সে পেটের মধ্যে ফাঁক করেছে সেই অংশ দিয়েও সে বের করতে পারবে না। তখন সে ধারালো কিছু দিয়ে সেই অংশটা পেটের মধ্যে কেটে বের করে নিয়ে আসে। একদম কালো হয়ে গিয়েছে, মনে হচ্ছে যেন চাপের কারণে ওই লিভারটা ভেজকে একেবারে তার হাতের মধ্যে মাখামাখি অবস্থা চলে এসছে, তারপরে একটু দলার মতো পেকে আছে। মুখগুলোর দিকে তাকিয়ে চোখগুলো বড় বড় করে ওই হাত নিজের মুখের মধ্যে সে ঢুকায়, অর্থাৎ সেই লিভারের সেই অংশটুকু যেটা তার হাতে তালুতে, তখন সেটা সে তার মুখের মধ্যে ঢুকায়। এবার আরামসে খায়। এই খাবার খাওয়ার সময় সে তাকিয়ে থাকে মুখগুলোর দিকে, এবং এই মুখগুলোর দিকে তাকিয়ে থাকা অবস্থায় মুখগুলো হঠাৎ মনে হলো কি শুভ থেকে নিচে পড়েছে এবং একটা ঝাঁকি খায় সে। মনে হলো যে মাত্র সে সতেজ হয়ে গেছে। তাকালো, কোনো লাশ নেই, কোনো কিছু নাই। এদিকে সে যখন বাইরের দিকে তাকায়, বাইরের দিকে পরিবেশটা অন্ধকার থেকে একটু আলোকিত মনে হচ্ছে এখন। আর ওদিকে সে তন্ত্রবিদ পড়ে আছে মাটিতে, মানে ঘুমানোর মতো অবস্থায়। তন্ত্রবিদকে কিন্তু সে আর জাগায়নি, কিন্তু সে পরের দিন, মানে সেদিন সকালবেলা সে জানতে পারে রাতে কি ঘটনা ঘটেছিল, কারণ তার কোনো কিছু মনে নেই। মনে আছে শুধুমাত্র মাংস, অর্থাৎ সে লিভার, পচা লিভার চাওয়াতে সে দেখেছিল সে তন্ত্রবিদকে। তন্ত্রবিদ তাকে শুধু এটুকু বলেছিল, দৈত্য আসছিল তোর উপরে, দৈত্য বেজায় খুশি হই,
বেজায় খুশি যে তুই সেখানে বসে থেকে সব কিছু দেখেছিস, এখন তোকে করতে হবে। মকবুল কোনো মতে এই কাজ করতে পারবে না, মকবুলের পক্ষে সেটা কোনো মতে সম্ভব না। তাই মকবুল সেটা তাকে বলে অন্য কোনো রাস্তা আছে কিনা দৈত্যকে ডাকার। তারপরও কোনো রাস্তা নেই, এই দুষ্কর্ম করতেই হবে। কিন্তু একদিন প্রশ্ন করে, একদিন মানে কয়েকদিন যায় তো, আবার আরেকদিন প্রশ্ন করে সে, এই দুষ্কর্ম করা লাগবেই বা কেন? এই দুষ্কর্মের সাথে দৈত্যের সম্পর্ক কি? তখন তাকে নিয়ে বের হয় সেই তন্ত্রবিদ। তন্ত্রবিদের কিন্তু বয়স হয়ে গিয়েছে। সে তন্ত্রবিদ তাকে নিয়ে চলে যায় একটা ডোবার কাছে, পাহাড়ি এলাকার মধ্যে ডোবা, যেটা ওই বৃষ্টি হলে বৃষ্টির পানিটা ধরে রাখে এবং এই ডোবার পানি লোকজন খায়। সে ডোবার সামনে দাঁড়িয়ে থেকে একটা নাম নিল, সে ধরে নিলাম সে চুন্নি বলে ডাকলো, ধরে নিলাম নাম ধরে সে ডাকলো। তাদের পাহাড়ি এলাকার কমন এন্টিটি। কয়েকবার নাম ধরে ডাকার পরে সে চুন্নি পানের ভেতর থেকে নিজের উপস্থিতি জানান দেয়। তখন সে মকবুলকে বলে, এই যে দেখ, তো চুন্নির দরকার, চুন্নি এইখানে থাকে, তাহলে তোকে চুন্নির কাছে এসেই তো চুন্নিকে ডাকতে হবে। তুই ঘরে বসে থেকে চুন্নিকে ডাকতে পারবি না। তোর ওই কথা শুনে চুন্নি তোর কাছে যাবে ঠিকই, কিন্তু চুন্নি ভেতরে ভেতরে কিন্তু খুব ক্ষোভ হবে, ওর ভেতরে অনেক ক্ষোভ হবে। ক্ষোভ মানে রাগ, কারণ তুই ওকে ওর জায়গা থেকে টেনে নিয়ে তোর কাছে নিয়ে গেছিস, বরং তুই এখানে আসছিস। এটা তুই এখানে এসে তুই যদি ডাকিস, তোর সামনে কয়েক মুহূর্তে চলে আসবে সে। জোরে জোরে নাম ধরে ডাক, হ্যাঁ চুন্নি তুমি কোথায়? তারপর তুই তাকে বল যে কামনা বাসনায় তোমাকে জড়িয়ে রাখবো, তুমি আসো আমার সামনে। আসবে তোর। তারপরে সেখান থেকে তাকে নিয়ে আরেক জায়গায় যায়, যে জায়গাটা একটু গাছগাছালি ঘেরা, কিন্তু জায়গাটা সুবিধার না। তখন পেতনি বলে ডাকে, মানে ধরে নিলাম পেতনি, অন্য আরেকটা নাম ছিল, ওই নামটা উচ্চারণও করতে চাচ্ছি না আমি। তো সেই নাম ধরে সে ডাকে, ধরে নিলাম সেই নাম পেতনি। এ পেতনি বলে ডাকে, পেতনি পেতনি নিচে আয়, নিচে আয়, উপরে থাকিস না, নিচে আয়। তো উপর থেকে নিচে, মাথার নিচে পা উপরে দিয়ে এক মহিলা নেমে আসে, কালো কালো কুচকুচে কালো, লম্বা, কিন্তু তার মাথায় কিন্তু কোনো চুল নেই, মাথা একদম টাক মাথা। তাকে দেখিয়ে সে তখন বলে যে দেখ, তুই এখানে বসে তাকে ডাকলে সে সাথে সাথে তোর সামনে চলে আসে, সেখানে বসে কেন ডাকা লাগবে? মকবুল একটা প্রশ্ন করে যে আপনি তো ভালো কথা, আপনি দুইবার বললেন যে এইখানে এসে ডাকলে তাড়াতাড়ি সাড়া দিবে, কিন্তু এইখানে কোন কাজ করলে আপনার দৈত্য আসবে? কারণ আপনি বলেছেন যে দৈত্যের সাথে সঙ্গম করার পরে দৈত্য, মানে দৈত্যের সাথে না, লাশের সাথে সঙ্গম করার পরে যখন লিভার খাওয়া হবে, লিভার খাবার সময় যেই নকশাটা আঁকা হবে, সেই নকশার উপরে যখন একটা বিশেষ ক্রিয়া করা শুরু হয়ে যাবে, সেই সময় দৈত্য চলে আসবে। কিন্তু এইখানে এটা কীভাবে আপনি করবেন? তখন নাকি তাকে তন্ত্রবিদ খুবই সাবধান বানিয়ে দিয়ে বলে, দৈত্যের ব্যাপার নিয়ে তোকে ভাবতে হবে না, বরং তুই এটা ভাব, যদি দৈত্য খুশি না হয়, দৈত্য তোর কি করতে পারে। ওই যে বললাম না, আগে থেকেই তো কিছু টাকা পয়সা ইনকাম হয়েছিল হাতের সাফাই দেখি, এখন একটু বড় হতে পারলে ভালো না? তো ওই লোভের তালে পড়ে সে রাজি হচ্ছে এবং প্রথম ঘটনায় কি, তাকে লাশের সাথে সঙ্গম করতে হবে। মকবুল এই কাজ করে, কিন্তু সে কতখানি সফল হয় সে নিজেও জানে না। লাশের সাথে সঙ্গম করার চেষ্টা করে, সেটা হচ্ছে একটা 10 বছর বয়সী ছেলের লাশ। চাইলেই তো কোথাও মেয়ে লাশ পাওয়া যায় না। তো 10 বছর বয়সী বা 11 বছর বয়সী ছেলের লাশ, এবং সে কোনো মতেই পেট কেটে লিভার বের করে সে লিভার খেতে পারেনি। তো এতে অসন্তুষ্ট ছিল সেই তান্ত্রিক বা সেই তন্ত্রবিদ, সে অসন্তুষ্ট ছিল এবং সে বারবার বলছিল যে দৈত্যের কিন্তু রাগ হচ্ছে তোর উপরে,
তুই বারবার যদি ভুল করতে থাকিস, দৈত্য কিন্তু তোকে ছাড়বে না। দৈত্য কিন্তু এখন আমার কাছ থেকে তোর কাছে চলে যাচ্ছে। তবুও সে পারেনি। দ্বিতীয়বার তো সঙ্গম তো দূরের কথা, পারেনি। দ্বিতীয়বার সে একটা লাশের ব্যবস্থা করে, সেটা আনুমানিক 37-38 বছর বয়সী এক মহিলার। কোনো রকমই কিছু সে করতে পারেনি। তাকে বারবার বলা হচ্ছিল, তুই বাধা দিস না, তোকে যেভাবে বলতে বলা হয়েছে সেভাবে কাজ কর, ওইভাবে কাজ করলেই হবে, হয়ে যাবে। রাতে সে ঘুমাতে পারতো না। রাতে সে যখন ঘুমালেই সে দেখতে পায় সে একটা মানুষের পেট থেকে অতি সুন্দরভাবে লিভারটা বের করে এনে, দুই হাতে আমরা যেভাবে বার্গার খাই, সে সেইভাবে বার্গার খাওয়ার ভঙ্গিতে ওই লিভারটা মুখে নিয়ে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এবং যখন সে লিভারটা টেনে 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 ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তার মুখের মধ্যে সে একটা নোনতা স্বাদও টের পাচ্ছে, আবার এক অদ্ভুত মাংসের স্বাদও টের পাচ্ছে, কাঁচা মাংসের। ঘুমাতে পারছে না, চারপাশে নজর রাখছে, মনে হচ্ছে কে জানি তার চারপাশে সবসময় ঘোরাফেরা করে। এইভাবে চলতে থাকে কিছুদিন আরো। কিন্তু লাশ বের করে, লাশের সাথে সঙ্গম করে শেষের দিকে যে লিভার কেটে বের করে লিভার খাওয়া, এই কাজ বারবার সে ফেল করতে থাকায় একদিন তাকে খুব স্পষ্ট করে বলে সে তন্ত্রবিদ, ঠিক আছে ভালো কথা, তোর এই কাজ হচ্ছে না, তাহলে তুই আজকে আয়, আমি তোকে সাহায্য করব। দৈত্য তো পেতে হবে, দৈত্য। এই দৈত্যের প্রতি এত আগ্রহ কেন জানেন? এই দৈত্য যেই ঘরে আসুক না কেন, সে ওই ঘরে একটা আয়না ঝুলাতে হয়, দৈব আয়না। ওই আয়নার ভেতর থেকে দৈত্য বেরিয়ে আসে। ওই দৈত্য যখন বেরিয়ে আসে আয়নার ভেতর থেকে, বেরিয়ে এসে সে যে তাকে ডেকেছে তার কথা অনুযায়ী কাজ করে দেয়। অনেক সময় খুশিও হয় দৈত্য নিজে, কিন্তু দৈত্যকে কখনো রাগিয়ে কোনো কাজ করানো যায় না। দৈত্য যখন সে ঘরে ঢুকে, সে মাটির ঘরে, সে যখন ওই ছোট্ট আয়নার ভেতর থেকে সে যখন বেরিয়ে মাটির ঘরে প্রকট হয়, তখন তার রাগ থাকে চরমে। ওই অবস্থাতেও কখনো তারা কেউ বোঝানোর সাহসও করতে পারবে না যে এই কাজ খারাপ। তবুও মকবুল জানে খারাপ, তারপরও ওই রাস্তায় হাঁটলো। ওই শেষ দিনের মতো গেল সে সেইখানে, তন্ত্রবিদের সাথে। আমি আবারও বলছি, এই যে এখন এই পোর্শন থেকে আবারও খারাপ কথা আপনাদের সামনে আসবে, একেবারে আনসেন্সর্ড কথা। তো আগামী 2 মিনিট আপনারা চাইলে এখান থেকে অ্যাভয়েড করতে পারেন। এবার একটা লাশ ছিল সেখানে, আনুমানিক 16 কি 17 বছর বয়সী সাপে কাটা এক মেয়ের লাশ। এবং মেয়েটা দেখতে তখন মোটামুটি সুন্দর, কিন্তু সেই এলাকার, পাহাড়ি এলাকার। সেই ব্যক্তি, সেই তন্ত্রবিদ, সে এইবার কোনো রকমেরই ক্রিয়ার মধ্যে সংযুক্ত হবে না। কিভাবে সংযুক্ত হবে? সে মকবুলের হাতকে ব্যবহার করে, মকবুলের হাত দিয়ে পেট কেটে, মকবুলের হাত দিয়েই লিভার টেনে বের করে এনে মকবুলের হাত দিয়ে নিজে কামড় দিবে। এটা ছিল তার চিন্তা ভাবনা। এরপরে সেই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটে, লাশের সাথে সঙ্গম। এক পুরুষ সেখানে বসা, আর এক পুরুষ এখানে সেই লাশের সাথে সঙ্গমে লিপ্ত। এই সব কিছু পেছনে কারণ কি? দৈত্য সাধনা বলে এটা। তখন পর্যন্ত এটা স্পষ্ট না যে কেন লাশের সাথে এটা করতে হবে, কিন্তু সেই দিন যখন লাশের সাথে এই যৌনকর্ম করতে থাকে না মকবুল তখন একটা ব্যাপার ভালো করে খেয়াল করে। আসল ঘটনা কখনো কিন্তু এই জৈবিক ব্যাপার নয়, আসল ব্যাপারটাই হচ্ছে দৈত্য তো নিজের ভেতরেই। আমি যখন দৈত্য হব তখন আমি দৈত্যকে দেখতে পাবো। আমি তো দৈত্য হই না, আমি দৈত্য না হলে আমি তো দৈত্যকে দেখতে পাবো না। এখন যখন আমি কিভাবে দৈত্য হলাম,
আমি দৈত্য হলাম দেখেই তো আমি একটা মরা মানুষের সাথে যৌনকর্মে লিপ্ত হলাম। এটা তো কোনো সুস্থ মানুষ করতে পারে না। তার মানে আমি দৈত্য। এবং যেই মুহূর্তে তার এটা মনে আসলো, সাথে সাথে তার নজর যায় ওই রুমের ভিতরে রাখা ছোট্ট একটা আয়নার দিকে। ওই আয়নাটা কিন্তু কাঁচের আয়না না, ওইটা সম্ভবত পলিশ করা কোনো মেটালের তৈরি আয়না। সেটা হতে পারে কপার অথবা হতে পারে সেটা রূপার। যাই হোক, সে আয়নার ভেতরে সে নিজের চেহারাই দেখতে পায়, কিন্তু তার চেহারা একটু অন্যরকম পরিবর্তন, যেন সে আসলে নিজেই একটা দৈত্য। আয়নাতে নিজের চেহারাই দেখতে পাচ্ছে ওই ঘরের ভেতরে থাকা লণ্ঠনের আলোতে। হতে পারে লণ্ঠন, হতে পারে কয়লার আলো, কিন্তু সে নিজেকে দেখতে পায়। যেই মুহূর্তে সে অনুভব করে যে না আমি দৈত্য, তখনই তার চোখের সামনে দৈত্য চলে এলো। এবার যখন সংগ্রাম ক্রিয়া শেষ হলো, সে একেবারে দূরে যেয়ে বসলো। লিভার তাকে খাওয়ানো হলো না। লিভার খাওয়ানোর চেষ্টা করেছিল সে বয়স্ক ব্যক্তি, মানে সেই তন্ত্রবিদ, কিন্তু সে বলেছিল যে দৈত্যের দেখা সে পেয়ে গেছে। দৈত্যের দেখা সে পেয়ে গেছে। এরপর একদিন স্বাভাবিকভাবেই সেই তন্ত্রবিদ মারা যায়, এবং তন্ত্রবিদ মারা যাবার পরেও তার এই কাজ ধরে রেখেছিল মকবুল। এবং মকবুল যখন এই কাজ করত, সেও একই রাস্তায় হাঁটতে শুরু করে। সে রাতেবেলা দেখত সেই আয়নার মতো জিনিস থেকে একটা দৈত্য বেরিয়ে আসছে। তার বড় বড় শিং, তার হাতির মতো বড় বড় কান, তার অতি ভারী হাত, তার নাভিটা দেখা যায়, তার হিসাবে আর কি, তার নাভি দেখা যায়, কিন্তু এর পরবর্তী অংশ দেখাই যায় না। অত্যন্ত সুঠাম, এবং সে এই ঘরের ভেতরে দাঁড়ালে মনে হবে যেন তার বুকের অংশটুকু পার হয়ে যাবে, ছাদ পার হয়ে যাবে। কামাই তো সে করে নিল, দৈত্যকে। দৈত্যের কথা মতো সে চলে, সব কিছুই করে। ডেকে আনলো দৈত্যকে, কিন্তু বৎস কি জানে বৎস কি করেছে? জানে না। দৈত্য সব কিছু ভস্য করে দিবে। এ যদি জানতই, তাহলে কি সে এই কাজ করত? মৃত মানুষের সাথে যখন কোনো ব্যক্তি যৌন সঙ্গমে লিপ্ত হয়, সে কি ইনফেক্টেড হয় না? এই পাপের তো কোনো মাফ নেই। সে তো নও মুসলিম, এই জন্যই তো এই ঘটনা। এই পাপের তো মাফ নেই, এর তো কোনো ছাড়া সে কখনই পাবে না। সে নও মুসলিম না হয়ে এই কাজ করলেও কোনো সমস্যা হতো না। কিন্তু এই যে ব্যভিচার, তাও লাশের সাথে, এগুলো করে 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 আসলে না, সত্যিকার অর্থে মকবুল যেটা রিয়ালাইজ করেছিল, দৈত্য তো আমি নিজেই। দৈত্য না হলে কি আমি মরা মানুষের সাথে সঙ্গম করি? তার মানে যখন আমি সঙ্গম করি তখন আমার চেহারা, আমি দৈত্য, এবং দৈত্য যখন আমি হব তখন আমি আরেক দৈত্যকে দেখতে পাবো। এমনটাই ছিল ব্যাপার। কিন্তু দৈত্যের সাথে না সম্পর্ক বেশি দিন যায়নি। এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয় সে। এর বাইরেও সবসময় এক ফোঁটা করে পেশাব বের হতে লাগলো। এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটল পেটের ভেতরে, যার কারণে তার পেটের ময়লা বের করার রাস্তা পেটের এক পাশ থেকে কেটে বের করে দিতে হয়েছে। সে স্বাভাবিকভাবে ময়লা বের করতে পারবে না তার শরীরের। এই অবস্থায় সে দিনের পর দিন কাটিয়েছে। সে অনেক ডেকেছে তার দৈত্যকে, কিন্তু তার দৈত্য তো তার চোখের সামনে আসে না। এই জন্য যে সে রিয়েলাইজ করেছে, সে যদি এই ঘটনা ঘটায় তখন তো সে দৈত্য হয়ে যায়, এবং দৈত্য হলেই তো আরেক দৈত্যকে দেখতে পাওয়া যায়। এরপরে সে অনেক চেষ্টা করেছে, আর সেই দৈত্যের দেখা সে পায়নি। কখন পায়নি? যখন থেকে তার শরীরে রোগ দেখা দিল। ফোটায় ফোটায় রক্তের মতো পানি পড়তে লাগলো। পায়খানা রাস্তা বাইরে বের করে আনা হলো, যাতে ময়লা বা পায়খানাটা ওইভাবে বের হয়ে যায়। জিল্লাত 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 জিল্লাত, এর বাইরে কোনো শব্দ নেই। এবং
মকবুলের শেষ এইভাবেই হয়, বিছানায় পড়ে থেকে। সেই ব্যক্তির কাছ থেকে সে যখন শিখেছিল, তাদের ওই গ্রাম্য ভাষার ডাকনামটা তো সুন্দর না বলেছিলাম, তো সেই ব্যক্তির কাছ থেকে সে শেখার পরে সে বেশি দিন চালু রাখতে পারেনি। ক্ষমতার একটা লোভ, যে ক্ষমতা সে একেবারে কিশোর বয়সে পেতে পারতো, সেই সময় সে নেয়নি। সে সেই সময় এসে সে ক্ষমতা নিতে ভাবলো, যে সময়টা তার বয়স ক্ষমতার গন্ধ বোঝার সেই সময়, এবং সে চেয়েছিল একরকম, ঘটনা ঘটলো আরেক রকম। চেয়েছিল দখল করতে, কিন্তু মানুষজনকে সে মারল, সে নিজেও নিজেকে মারল। মানুষজনের কথা তো বাদ, এরকম দৈত্যের হাতে কেউ সুস্থ হবে মৃত্যু ছাড়া? যে দৈত্য আসলে তার নফস। হ্যাঁ, এবার আমি আপনাদেরকে বলি, ওই কাঁচার ভেতর থেকে কোনো দৈত্য বের হয়ে আসেনি, ওইটা আমাদের ভয়ঙ্কর এক সত্তা, নফস। আপনি ওই খারাপ কাজ করার সময় আপনি হিতাহিত জ্ঞানের মধ্যে নেই, আপনি দুনিয়ার ভয়ঙ্করতম কাজগুলো করছেন, তখন আপনি ইতিমধ্যেই এমন এক শক্তি ছড়াতে শুরু করেছেন যা রূপ নেয়, আর সেই রূপটাই হচ্ছে নফসের। সেই দৈত্যই নফস, যে দৈত্যকে সে ডেকে এনেছিল বৎস, সেই দৈত্যকে ডেকে এনে করেছে সবকিছু ভস্য। নিজের অন্তরের দৈত্যকে সে জাগিয়ে তুলেছিল, ওই দৈত্যকে সে কাজে লাগালো। কোন কাজে? এক অবৈধ কাজে, যা তার ভেতরে রোগ ঢুকিয়ে দিল, এবং সে তিলে 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 শেষে শেষ হলো। মকবুল যে সময় আমাকে এই ঘটনা বলে, ওই সময় ঘটনা শোনার পরে ঘৃণও আসেনি আমার, কারণ আমি এগুলো শুনতে শুনতে অভ্যস্ত। শুধু মনে মনে এটা ভাবছিলাম, তোরা আল্লাহ ধরলো কবে সেটা বল। তো সেটা তো সে আমাকে বললই, ঠিক সেইভাবে যেইভাবে আমি আপনাদেরকে বললাম। এরপরে আরো কিছুদিন পরে মকবুল মারা যায়, এবং ঘটনা এটা এখানেই শেষ। মানে অভিজ্ঞতা বা গল্প যেটাই বলি, এটা এখানেই শেষ। এবং এইভাবেই সে কথা বলে গিয়েছে, যেইভাবে আমি আপনাদেরকে বললাম, যেইভাবে আমি আপনাদেরকে পুরো ঘটনাটা বুঝালাম, মকবুল এইভাবে ঘটনাটা বলে গেছে। এবং যে সময় আমার সামনে আসে সেই সময় তার বয়স অনেক, বয়স্ক ব্যক্তি, তখন তো কিছুই করার ছিল না। শয়তানের উপকার করতে নেই, জানেন? শয়তানের উপকার করলে তারপর শয়তানের কাছে, মানে শয়তানের পাপের ভাগিদার হয়ে যাবেন। আমি আমার জীবনে জানা বোঝা অবস্থায় একদম ঠেকানা পরে কোনো খারাপ লোকের কাজ করিনি। কারণ কি জানেন, মাথায় যদি একটা ভয় ঢুকে যায় যে এ তো রাস্তাঘাটে আমাকে যে কোনো বিপদে ফেলতে পারে, তখন কিন্তু অপশন থাকে না। কিন্তু তাই বলে নিজের নৈতিকতাকে কখনো বিক্রি করিনি। আমি খারাপ লোকের কাজ করে দিয়েছি, কিন্তু অবশ্যই সেটা তার উপকার, তার দ্বারা অন্য মানুষের ক্ষতি আমি কখনো করতে দিইনি। আমার দ্বারা আর কি, যে আমার দ্বারা কেউ কোনো মানুষের ক্ষতি, আমি নিজেও জানি না যে কিভাবে কোনো মানুষের ক্ষতি করা যায়, ওইটা তারা জানে যারা খারাপ কাজ করে তারা। আমি শুধু জানি রোগ শরীর থেকে বের করে আনার ব্যাপারটা। আল্লাহ আমাকে এই শক্তি দিয়েছেন, আর এই শক্তিতেই আমি শুকরগুজার করি আল্লাহর। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি। এখন আমি জানি না আজকের পর্ব আপনাদের কেমন লাগবে। আমি আসলে মূলত ঈদের পরের দিন থেকেই খুবই খুবই খারাপভাবে ডিপ্রেশনের ভেতর দিয়ে যাচ্ছি। আমি এখনও পুরোপুরি নিজেকে ঠিকভাবে ফিরে পাইনি। আমার অনেক ইচ্ছা আপনাদের সাথে অনেক কথা বলার, কিন্তু অনেক সময় এটাও ভাবি যে অতিরিক্ত কথায় মূর্খতা প্রকাশ পায়। এই জন্যই এখন আমি শেষের দিকে এসে আবারও বলি, আমি বিলরুবিন বলেছিলাম প্রোটিন হিসেবে, সেটা বিলরুবিন হবে না, সেটা হবে অ্যালবুমিন, গবলিউলিন, তারপর এরকম অনেক কিছু, যেগুলো আমাদের রক্তের ভারসাম্য রক্ষা করে, আমাদের শরীরে বিভিন্ন রকমের কাজ এই প্রোটিনের অংশগুলো করে থাকে, শরীরে ব্যালেন্সটা ধরে রাখে। কিন্তু রিতামিতার ব্যাপার, আমি এখনো বলবো, যদি 10টা ঘটনা ঘটে অথবা 100টা ঘটনা ঘটে, তাহলে 8টা অথবা 80টাই, এই 8 বা 80 বার ক্ষেত্রেই আমি বলবো এই ঘটনা সাইকোটিক না, এটা প্যারানর্মাল। আর শয়তান এটাই জানে এবং সে এটাই প্রমাণ করে
যে দেখো হুজুর, আমি তো এখানে নাই, হুজুর আমি তো এখানে নাই, শুধু শুধু আমাকে ডাকেন কেন, শুধু শুধু আমাকে দোষ দিন কেন? শয়তানের কাজই এটা, আপনার সামনে বসে থাকবে, বুঝতে দিবে না। এবং আমি কোনো মতেই পারি না তার পরিবারের ব্যাপারে কমেন্ট করতে, বা তার পরিবার কি করলো কি করলো না, আমি সমস্ত কথা বলতে পারি না রীতা মিতার পরিবারকে নিয়ে। কিন্তু তাদের তাদের নিজেদের কষ্টের কথাও তো আমরা জানি না। আমরা যা জানি তা হচ্ছে কয়েকজন আই উইটনেসের বয়ান। আই উইটনেস কীভাবে জানবে তাদের পারিবারিক কোনো সমস্যা বা এমন কোনো কিছু যার কারণে দুই বোনের এই পরিবর্তন? জানতে পারবে না। যাই হোক, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।